হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার জন্য মোট 150টি প্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। তো চলো আজকের এই ভিডিওটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবে। নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পারলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, এক নম্বর যে প্রশ্ন হচ্ছে জাপানের রাজধানীর নাম কি? অপশন এ হচ্ছে ঢাকা, বি হচ্ছে টোকিও, সি হচ্ছে ভিক্টোরিয়া, আর অপশন ডি হচ্ছে মানামা। তো বলো এর সঠিক অ্যান্সারটা কি হবে? যার যার পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে অ্যান্সারটা জানাবে। তো দেখো ফ্রেন্ডস, জাপানের রাজধানীর নাম হচ্ছে অপশন বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? টোকিও যেটা সেটা জাপানের রাজধানীর নাম, অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো মনে রাখবে, বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা, ঠিক আছে? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। আর দেখো হংকংয়ের রাজধানীর নাম হচ্ছে ভিক্টোরিয়া, হংকংয়ের রাজধানীর নাম, ঠিক? এরপর দেখো ফ্রেন্ডস, বাহরাইন যেটা সেটা হচ্ছে মানামা, বাহরাইনের রাজধানীর নাম কি? মানামা, ঠিক? নেক্সট, এরপর দেখো 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে এলএসি সীমারেখা কোন কোন দেশের মধ্যে অবস্থিত? অপশন এ ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, জার্মানি ও ফ্রান্স, আর অপশন ডি হচ্ছে ভারত ও মায়ানমার। তো বলে সঠিক অ্যান্সার কি হবে? এলএসি, অর্থাৎ এলএসি সম্পূর্ণ নাম কি বলে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। এলএসি সম্পূর্ণ নাম কি বলে? দেখো এলএসি আর এলওসি দুটো সীমারেখা রয়েছে। তো এলওসি যেটা সেটা কোথায়? সেটা ভারত আর পাকিস্তানের মধ্যে অবস্থিত, আর এলএসি যেটা সেটা ভারত আর চীনের মধ্যে অবস্থিত, ঠিক আছে? অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন কোন সীমারেখা রয়েছে, সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন আর এলওসি, ঠিক? নেক্সট দেখো ফ্রেন্ডস, ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন আর এলএসি লাইন। এলএসি যে ফুল ফর্মটা আর এলওসি, এই দুটো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তো দেখি কে কে পারছো। এলওসি আর এলএসি, ঠিক আছে? নেক্সট দেখার পর জার্মানি ফ্রান্সের মধ্যে রয়েছে হিডেনবার্গ লাইন, ঠিক আছে? আর দেখো ভারত আর মায়ানমারের মধ্যে রয়েছে 37তম প্যারালাল, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে কিন্তু এখান থেকে, ঠিক আছে? নেক্সট দেখার পরে যে প্রশ্ন, জম্বুদ্বীপ কার পূর্ব নাম? অপশন এ ভারতবর্ষ, বি দক্ষিণ ভারত, সি হচ্ছে উত্তর ভারত, আর অপশন ডি হচ্ছে দিল্লি। তো বলে এর সঠিক অ্যান্সার কি হবে? জম্বুদ্বীপ কার পূর্ব নাম? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারতবর্ষের পূর্ব নাম হচ্ছে জম্বুদ্বীপ। আর দেখো ফ্রেন্ডস, দিল্লির পূর্ব নাম কি? ইন্দ্রপ্রস্থ, মানে মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্দ্রপ্রস্থ যেটা সেটা হচ্ছে দিল্লির পূর্ব নাম। এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভারতবর্ষের পূর্ব নাম হচ্ছে জম্বুদ্বীপ। নেক্সট, তো দেখো ভারতবর্ষের পূর্ব নাম জম্বুদ্বীপ, ঠিক আছে? দক্ষিণ ভারতের পূর্ব নাম হচ্ছে দক্ষিণাপথ, ঠিক? আর দেখো উত্তর ভারতের পূর্ব নাম হচ্ছে আর্যাবত, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিটির কিন্তু অপশান আমরা ডিসকাস করবো, ঠিক আছে? এরপর দেখো দিল্লির পূর্ব নামটা বললাম তোমাদেরকে, ইন্দ্রপ্রস্থ। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 4 নম্বর যে প্রশ্ন হচ্ছে ইটালির মুদ্রার নাম কি? ইউরো, রিয়েল, ডলার কি দিনার? বলো অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, এই যে ক্যাপিটাল আর কারেন্সি থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন খুবই আসার চান্স রয়েছে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে। তো বলো অ্যান্সারটা কী হবে? ইটালির মুদ্রার নাম কি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে যেটা সেটা হবে অপশন এ, ইউরো যেটা সেটা হচ্ছে ইটালির মুদ্রার নাম। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, ইউরো যেটা সেটা কোন কোন দেশে আরও মুদ্রা রয়েছে, যেটা মনে রাখবে জার্মানি, ফ্রান্স আর ইটালি, 3টা দেশের মুদ্রা রয়েছে ইউরো। এছাড়া আরও রয়েছে, ঠিক আছে? কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে আমি বলছি এখানে, ঠিক? নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে রিয়েল যেটা সেটা ব্রাজিল আর ওমান, এই দুটো দেশের মধ্যে রয়েছে রিয়েল এই যে মুদ্রাটা, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, নিউজিল্যান্ডের মধ্যে ডলার মুদ্রাটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আর দেখো দিনার মুদ্রা যেটা সেটা মনে রাখবে ইরাক, কুয়েত আর লিবিয়া, এই 3টা দেশের মধ্যে ব্যবহার করা হয় দিনার যে মুদ্রাটা, ঠিক আছে? নেক্সট, এরপরে যে প্রশ্ন, দারুচিনি দ্বীপ কার উপনাম? খুবই ইম্পর্ট্যান্ট, দারুচিনি দ্বীপ কার উপনাম? শ্রীলঙ্কা, বি হচ্ছে মস্কো, সি হচ্ছে ভুটান, আর ডি হচ্ছে শিকাগো। তো বলে অ্যান্সারটা কী হবে? দারুচিনি দ্বীপ কার উপনাম? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পারলে অবশ্যই প্রত্যেকে জানাবে অ্যান্সারটা। তো দেখো এর সঠিক উত্তর হবে অপশান এ, শ্রীলঙ্কার উপনাম হচ্ছে দারুচিনির দ্বীপ। অপশান এ হবে এর সঠিক অ্যান্সার, ঠিক? তো দেখো শ্রীলঙ্কার উপনাম দারুচিনির দ্বীপ, ঠিক আছে? আর মস্কোর উপনাম মনে রাখবে পঞ্চহ্রদের বন্দর হচ্ছে মস্কোর উপনাম, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। আর যদি বলা হয় ভূমিকম্পের দেশ, তো মনে রাখবে জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো ফ্রেন্ডস, পৃথিবীর কাঁসাইখানা কাকে বলা হয়? শিকাগোকে বলা হয় পৃথিবীর কাঁসাইখানা। কাকে বলা হয়? শিকাগোকে। অপশন ডি, ঠিক? নেক্সট এর পরে যে প্রশ্ন,
ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো জানাবে অ্যান্সারটি কী হবে। রাজেন্দ্র প্রসাদ, বি হচ্ছে জাকির হোসেন, সি হচ্ছে আব্দুল কালাম আজাদ, আর অপশন ডি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো বলে অ্যান্সারটি কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, জাকির হোসেন হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। আর যদি এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায়, তো মনে রাখবে জাকির হোসেন, ঠিক আছে, রাষ্ট্রপতি পদে থাকাকালীন তিনি মারা যান। আর ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? সেটা হচ্ছে কে? রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণ, ঠিক আছে। নেক্সট, তো দেখো রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, ঠিক আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। আর আবুল কালাম আজাদ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এখান থেকে, ঠিক আছে, আবুল কালাম আজাদ হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে আবুল কালাম আজাদ, ঠিক আছে। আর দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণ হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, তোমাদেরকে একটু আগেই বললাম। নেক্সট, এরপর দেখো মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অপশন এ হচ্ছে দেখো আর্কোনোলজি, অপশন বি হচ্ছে দেখো এপিগ্রাফি, অপশন সি হচ্ছে এপিওগ্রাফি, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। তো বলো সঠিক অ্যান্সার কি হবে? মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, এপিওগ্রাফি হচ্ছে মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিওগ্রাফি, ঠিক আছে, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 8 নম্বর যে প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এর নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ গ্রিনল্যান্ড, বি হচ্ছে পামির, সি হচ্ছে সুন্দরবন, আর অপশন ডি হচ্ছে কাস্পিয়ান সাগর। তো বলো সঠিক উত্তর কী হবে? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলেছে, ঠিক আছে। তো মনে রাখি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সেটা হচ্ছে সুন্দরবনের বদ্বীপ, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে গ্রিনল্যান্ড যেটা সেটা যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড, ঠিক আছে। আর দেখো পামির যেটা সেটা মনে রাখি পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির, ঠিক। আর সুন্দরবন যেটা সেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন বদ্বীপ, ঠিক আছে। আর দেখো কাস্পিয়ান সাগর যেটা সেটা পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ যেটা সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর, পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ যেটা সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। খুবই ইম্পর্ট্যান্ট প্রতিটা প্রশ্ন কিন্তু অপশানগুলো কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস হুতুম পেঁচা কার ছদ্মনাম? অপশন এ কালীপ্রসন্ন সিং, বি হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, সি হচ্ছে বিনয় ঘোষ, আর অপশন ডি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো হুতুম পেঁচা যেটা সেটা কার ছদ্মনাম? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস এই যে কার ছদ্মনাম কি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়, ঠিক আছে। সাহিত্য থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে 2 থেকে 3টে প্রশ্ন, তার থেকে ওরকম বেশি প্রশ্ন আসার আছে, ঠিক আছে। তো বলে অ্যান্সারটি কী হবে? হুতুম পেঁচা কার ছদ্মনাম? তো এর সঠিক উত্তর হবে অপশন এ কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা, খুবই ইম্পর্টেন্ট। তো দেখো হুতুম পেঁচা বললাম কালীপ্রসন্ন সিং, রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম যে স্যার মনে রাখবে ভানু সিং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আর বিনয় ঘোষের মনে রাখবে কাল পেঁচা হচ্ছে কার ছদ্মনাম? বিনয় ঘোষ। দেখো ফ্রেন্ডস এখান থেকে দুটো তোমাদের কনফিউজ হয়ে যায় যে হুতুম পেঁচা কার ছদ্মনাম আর কাল পেঁচা কার ছদ্মনাম, ঠিক আছে। তো দেখো হুতুম পেঁচা সেটা মনে রাখবে কালীপ্রসন্ন সিং, কাল পেঁচা সেটা হচ্ছে বিনয় ঘোষ। আর কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? এটা মনে রাখবে ব্যাঙ্গাচি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের যে ছদ্মনামটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়, ঠিক আছে। ব্যাঙ্গাচি যেটা সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। নেক্সট, এরপরে যে প্রশ্ন 10 নম্বরে পথের পাঞ্চালী নিম্নের কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর অপশন ডি সুকুমার রায়। তো বলো কি হবে এর সঠিক উত্তর? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পথের যে পাঁচালী যেটা সেটা কার লেখা? তো দেখো ফ্রেন্ডস পথের পাঁচালী মনে রাখবে অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে পথের পাঁচালী, ঠিক। তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কী কী লেখা, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে, ঠিক আছে। এক হচ্ছে শেষের কবিতা, 2 নম্বর হচ্ছে গোরা, 3 নম্বর হচ্ছে অতিথি, 4 নম্বর হচ্ছে বাল্মীকি প্রতিভা। খুবই ইম্পর্টেন্ট, প্রতিটি কিন্তু প্রশ্ন আসার চান্স আছে, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস সত্যজিৎ রায়ের মনে রাখবে সোনার কেল্লা ফটিক চাঁদ। দেখো ফ্রেন্ডস এইভাবে মনে হয় না ইউটিউবে আর কোনো জায়গায় এইভাবে আলোচনা করা হয় প্রতিটা প্রশ্নর সাথে অপশানগুলো একেবারে ডিটেলসে, ঠিক আছে। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পারলে অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। তো দেখো ফ্রেন্ডস এরপর নেক্সট সেটা যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেখো যে সমস্ত মানে এইগুলো হচ্ছে রচনাগুলো হচ্ছে পথের পাঞ্চালী, কাজল, তারপর হচ্ছে অরণ্যক, খুবই ইম্পর্টেন্ট অরণ্যকটা, চাঁদের পাহাড়, এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে, পথের পাঞ্চালী, অরণ্যক আর চাঁদের পাহাড়টা, ঠিক আছে। প্রশ্ন আসার চান্স খুব বেশি আসে এলাতে। নেক্সট দেখো ফ্রেন্ড সুকুমার রায় যেটা হচ্ছে আবল তাবল খাই খাই, ঠিক আছে। নেক্সট
এরপর দেখো 11 নম্বর যে প্রশ্ন হচ্ছে মেন বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো অপশন এ হচ্ছে চলচ্চিত্র, বি হচ্ছে দেখো ইংরেজি উপন্যাস, সি হচ্ছে ইংরেজি সাহিত্য, আর অপশন ডি হচ্ছে সঙ্গীত। তো বলো অ্যান্সারটি কী হবে। তোমরা সবাই অপশন বি আর অপশন সি এই দুটো অপশানে কিন্তু মানে কনফিউজ থাকবে, ঠিক আছে, যে ইংরেজি উপন্যাস হবে কি ইংরেজি সাহিত্য হবে। তো দেখো মেন বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার যেটা সেটা ইংরেজি সাহিত্যের জন্য দেওয়া হয়, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবি চলচ্চিত্রের জন্য দেওয়া হয় সবথেকে বড় যে পুরস্কারটা সেটা কি পুরস্কার, অস্কার পুরস্কার, তোমরা সবাই জানো, ঠিক আছে। আর দেখো ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে দেওয়া হয় মনে রাখবে ম্যান বুকার পুরস্কারটা। ম্যান বুকার পুরস্কার যেটা সেটা ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু দেখো ম্যান বুকার ইন্টারন্যাশনাল যে পুরস্কারটা সেটা মনে রাখবে ইংরেজি সাহিত্যের জন্য দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়, ইংরেজি সাহিত্যের জন্য দেওয়া হয়, ঠিক। আর দেখো সঙ্গীতের জন্য মনে রাখবে পুলিৎজার পুরস্কার যেটা সেটা সঙ্গীতের জন্য দেওয়া হয়। দেখো ফ্রেন্ডস, এই যে কোন পুরস্কার মানে কোন ক্ষেত্রে কোন পুরস্কারগুলো দেওয়া হয় এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তোমরা যারা যারা বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখেছো 2016 সরি 2018 2019-এর, তো তারা জানবে যে এই যে মানে অ্যাওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট হয়, তোমাদের প্রশ্ন আসার খুব বেশি থাকে চান্স সেখান থেকে, ঠিক আছে, মানে প্রশ্ন প্রায় আসবে 100%। নেক্সট দেখো পরে যে প্রশ্ন হচ্ছে 12 নম্বর, চাকরি কোথাকার লোকনৃত্য। অপশন এ পশ্চিমবঙ্গ, বি হচ্ছে বিহার, সি হচ্ছে জম্মু কাশ্মীর, আর অপশন ডি হচ্ছে রাজস্থান। তো বলে অ্যান্সারটি কী হবে, চাকরি যেটা সেটা কোথাকার লোকনৃত্য। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন ডি, রাজস্থানের লোকনৃত্য হচ্ছে চাকরি, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো দেখো পশ্চিমবঙ্গের হচ্ছে ছৌ, বাউল আর কীর্তন, ছৌ, বাউল আর কীর্তন, ঠিক। বিহারের ক্ষেত্রে মনে রাখবে দেখো কাঠপুতলি নৃত্য রয়েছে, তারপর হচ্ছে কর্মা, যাত্রা, নাটক, এগুলো রয়েছে বিহারের ক্ষেত্রে। জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে দেখো, জম্মু কাশ্মীরের মধ্যে দুমহল, রাউফ আর হিকাত, এগুলো রয়েছে জম্মু কাশ্মীরের মধ্যে। আর রাজস্থানের মধ্যে রয়েছে দেখো চাকরি রয়েছে, ঘুমর রয়েছে, কালবেলিয়া, ঠিক আছে। নেক্সট দেখো পরে যে প্রশ্ন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলবে অ্যান্সারে কী হবে। সরোদ, বি হচ্ছে বাঁশি, সি হচ্ছে সেতার, আর অপশন ডি হচ্ছে বেহালা। তো বলো অ্যান্সারটা কী হবে, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন। তো দেখো ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, সরোদের সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। সরোদের সঙ্গীত শিল্পী ছিলেন আমজাদ আলী খান, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। তো দেখো সরোদের ক্ষেত্রে মনে রাখবে এক হচ্ছে আলী আকবর খা, 2 নম্বর হচ্ছে হাজি আলী খা, 3 নম্বর রয়েছে দেখো আলাউদ্দিন খা, ঠিক আছে। নেক্সট দেখো পরের যে প্রশ্ন, আচ্ছা এরপরে যে অপশানটা রয়েছে দেখো বাঁশি যেটা সেটা মনে রাখবে হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, ঠিক আছে, হরিপ্রসাদ চৌরাসিয়া আর পান্নালাল ঘোষ বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন তারা, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, সেতারের ক্ষেত্রে মনে রাখবে পণ্ডিত রবিশঙ্কর আর রয়েছে মনিলাল নাগ, ঠিক আছে। আর বেহালার ক্ষেত্রে মনে রাখবে দেখো ভিজি যোগ হচ্ছে বেহালার, তিনি বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো পরে যে প্রশ্ন 14 নম্বর, খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে। মহাবীর, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, গুরু নানক। তো বলো অ্যান্সারটি কী হবে। তো দেখো খ্রিস্টান ধর্মের প্রবক্তা তোমরা এখানে পারবে সবাই, যীশুখ্রিস্ট হবে খ্রিস্টান ধর্মের প্রবক্তা, অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, মহাবীর জৈন, মনে রাখবে জৈন ধর্মের প্রবক্তা হচ্ছে মহাবীর জৈন, ঠিক আছে। আর গৌতম বুদ্ধ মনে রাখবে বৌদ্ধ ধর্মের প্রবক্তা হচ্ছে গৌতম বুদ্ধ। যীশুখ্রিস্ট মনে রাখবে খ্রিস্টান ধর্মের প্রবক্তা যীশুখ্রিস্ট, ঠিক আছে। আর গুরু নানক মনে রাখবে শিখ ধর্মের প্রবক্তা হচ্ছে গুরু নানক। দেখো ফ্রেন্ডস, এই যে কোন ধর্মের প্রবক্তাকে যদি প্রশ্ন আসে তাহলে এই চারটার মধ্যে থেকে প্রায় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তোমরা পারলে এগুলোর মধ্যে থেকে পেয়ে যাবে, ঠিক আছে। যদি পাও তো যদি মানে প্রশ্ন করে আর কি এক্সাম হলে তাহলে তোমরা এই চারটার মধ্যে কিন্তু পেয়ে যাবে। নেক্সট এরপর দেখো 15 নম্বর যে প্রশ্ন হচ্ছে করাচি পূজা কোথাকার জনপ্রিয় উৎসব। ত্রিপুরা, বি হচ্ছে বিহার, দিল্লি, আর অপশন ডি হচ্ছে কর্ণাটক। তো বলে সঠিক অ্যান্সারটা কী হবে, করাচি পূজা কোথাকার জনপ্রিয় উৎসব। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, ত্রিপুরার জনপ্রিয় উৎসব হচ্ছে করাচি পূজা। তো দেখো ত্রিপুরার জনপ্রিয় উৎসব যেটা সেটা হচ্ছে করাচি পূজা, আর রয়েছে কের পূজা, তারপর হচ্ছে বৌদ্ধ জয়ন্তী, ঠিক আছে। এগুলো হচ্ছে ত্রিপুরার জনপ্রিয় উৎসব। নেক্সট দেখো ফ্রেন্ডস, বিহারের ক্ষেত্রে মনে রাখবে ছট পূজা, কর্মা, সোনপুর মেলা, এগুলো হচ্ছে বিহারের জনপ্রিয় উৎসব, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, দিল্লির ক্ষেত্রে মনে রাখবে দীপাবলি আর রয়েছে খ্রিস্টান মেলা, এগুলো হচ্ছে দিল্লির খুব জনপ্রিয় উৎসব হচ্ছে দীপাবলি, খ্রিস্টান মেলা, ঠিক আছে। কর্ণাটকের ক্ষেত্রে মনে রাখবে মকর সংক্রান্তি রয়েছে আর রয়েছে দশেরা, ঠিক আছে, এগুলো হচ্ছে কর্ণাটকের জনপ্রিয় উৎসব। নেক্সট এর পরে যে প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি কার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলবে অ্যান্সারটি কী হবে।
এ হচ্ছে দেখো মহাত্মা গান্ধী, বি হচ্ছে কালিদাস, সি হচ্ছে চণ্ডীদাস, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বলে অ্যান্সারটি কী হবে? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়, এর অ্যান্সারটা হবে অপশন সি। ঠিক আছে, চণ্ডীদাস এর তার উক্তিটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। ঠিক আছে, নেক্সট এর পরে যে প্রশ্ন হচ্ছে হরপ্পা কেন্দ্রটা কে আবিষ্কার করে? অপশন এ দয়ারাম সাহানি, বি হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সি হচ্ছে এস.আর. রাও, আর অপশন ডি হচ্ছে এ ঘোষ। দেখো ফ্রেন্ডস, এটা একটা পাতি কোয়েশ্চেন, তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকে অ্যান্সারটা পারা উচিত। তো এর সঠিক উত্তর যেটা সেটা হবে অপশন এ। ঠিক আছে, দয়ারাম সাহানি হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করে। কত সালে? 1921 সালে হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আর মনে রাখবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো কেন্দ্রটা আবিষ্কার করে কত সালে? 1922 সালে, জাস্ট 1 বছর পরে। ঠিক আছে, নেক্সট। তো দেখো বললাম যে দয়ারাম সাহানি হরপ্পা কেন্দ্রটা, আর মহেঞ্জোদারো আবিষ্কারণকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, লৌথাল যে কেন্দ্রটা সেটা আবিষ্কার করেন এস.আর. রাও। এস.আর. রাও লৌথাল কেন্দ্রটা আবিষ্কার করেন। ঠিক আছে, আর এ ঘোষ তিনি আবিষ্কার করেন কালীবঙ্গাল যে কেন্দ্রটা রয়েছে ভারতে। ঠিক আছে, এটা কিন্তু ভারতে অবস্থিত, লৌথালটা ভারতে অবস্থিত। এই দুটো ভারতে অবস্থিত, বাকি দুটো রয়েছে সেগুলো পাকিস্তানের মধ্যে অবস্থিত। ঠিক, নেক্সট 18 নম্বর যে প্রশ্ন, বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিল? অপশন এ আগুনের, বি হচ্ছে বৃষ্টিপাতের, সি হচ্ছে গাছ, আর অপশন ডি হচ্ছে বৃষ্টি ও বজ্রের। তো দেখো ফ্রেন্ডস, এখানে তোমরা অপশন বি করবে অনেকে, আবার অপশন ডি করবে অনেকে। তো এর যে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। বৃষ্টি ও বজ্রপাতের দেবতা ছিলেন কে? ইন্দ্র ছিলেন বৃষ্টি আর বজ্রপাতের দেবতা বৈদিক যুগে। ঠিক আছে, অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট। তো দেখো মনে রাখবে আগুনের দেবতা ছিল কে? অগ্নি। ঠিক আছে, আর বৃষ্টি দেবতা তোমাদেরকে বললাম বৃষ্টি বজ্রপাতের দুটো একটাই দেবতা। ঠিক আছে, ইন্দ্র ছিল। ঠিক আছে, আর দেখো গাছের দেবতা ছিল সোম। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, বললাম বৃষ্টি বজ্রপাতের ইন্দ্র। এরপরে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নাম্বার, সিন্ধু সভ্যতার কোন পশুর ব্যবহার ছিল না? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন পশুর ব্যবহার ছিল না, আবার কোন ধাতুর ব্যবহার ছিল না, এই দুটো প্রশ্ন প্রায় এসেই থাকে। তো বলবে অ্যান্সার কী হবে? ছাগল, বি হচ্ছে দেখো গরু, সি হচ্ছে ঘোড়া, আর অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো বলো কোন পশুর ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতাতে? তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন ডি, ঘোড়ার ব্যবহার পাওয়া যায় না সিন্ধু সভ্যতাতে। অপশন সি হবে এর সঠিক অ্যান্সার, ঘোড়ার ব্যবহার। আর যদি প্রশ্ন করি যে কোন ধাতুর ব্যবহার পাওয়া যায় না সিন্ধু সভ্যতাতে, বা কোন ধাতুর ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার লোকেরা, তো মনে রাখবে সেটা হবে লোহার ব্যবহার তারা জানতো না, লোহার ব্যবহার তারা জানতো না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট এর পরে যে প্রশ্ন 20 নাম্বার, গৌতম বুদ্ধের বাবার নাম কি? অপশন এ সিদ্ধার্থ, বি হচ্ছে রাহুল, সি হচ্ছে শুদ্ধোধন, আর অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো দেখো ফ্রেন্ডস, এই গৌতম বুদ্ধের বাবার নাম, এটা তোমাদের একটা ট্রিক তোমাদেরকে বলে দেবো। তো দেখো ট্রিক যেটা সেটা মনে রাখবে, গৌতম বুদ্ধ হচ্ছে সমাজের লোক, গৌতম বুদ্ধ সমাজের লোক, এটা কিন্তু মাথায় রাখবে। সবসময় মনে রাখবে যে গৌতম বুদ্ধ হলো সমাজের লোক, তিনি সমাজের কল্যাণ করেছিলেন। ঠিক আছে, তো মনে রাখবে গৌতম বুদ্ধ সমাজের লোক। তাহলে গৌতম বুদ্ধ থেকে মনে রাখবে গৌতম বুদ্ধ সমাজের লোক। ঠিক আছে, সমাজের লোক। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, সমাজের লোক, গৌতম বুদ্ধ ছিলেন সমাজের লোক। তো দেখো স দিয়ে মনে রাখবে, স দিয়ে কে? স দিয়ে তার বাবার নাম শুদ্ধোধন, ম দিয়ে দেখ স মা আছে মানে মা। ঠিক আছে, মা দিয়ে মনে রাখবে মায়া দেবী, তার মায়ের নাম ছিল মায়া দেবী, সমাজের লোক। ঠিক আছে, সমাজের, তারপর লোক দিয়ে মনে রাখবে, লোক দিয়ে তার লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। ক দিয়ে মনে রাখবে, ক দিয়ে মনে রাখবে কুশীনগরে তিনি মারা যান। ঠিক আছে, কুশীনগরে তিনি মারা যান। তো সমাজের লোক, স দিয়ে মনে রাখবে শুদ্ধোধন, ম দিয়ে রাখবে মায়াদেবী। ঠিক আছে, ল দিয়ে মনে রাখবে লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। ক দিয়ে মনে রাখবে যে কুশীনগরে তিনি মারা যান। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো যে কী হবে ট্রিকটা। তো দেখো গৌতম বুদ্ধের বাবার নাম যেটা সেটা কী হবে? অপশন সি হবে এর সঠিক উত্তর, শুদ্ধোধন হচ্ছে গৌতম বুদ্ধের বাবার নাম। তো দেখো ফ্রেন্ডস, গৌতম বুদ্ধের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ, তার ছেলের নাম ছিল বা পুত্রের নাম ছিল রাহুল, বাবার নাম ছিল শুদ্ধোধন। ঠিক আছে, নেক্সট এবার পরে যে প্রশ্ন 21 নাম্বার, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? অপশন এ রাজগৃহে, বি বৈশালী, সি হচ্ছে পাটলিপুত্র, আর অপশন ডি হচ্ছে কাশ্মীরে। তো বলো অ্যান্সারটি কী হবে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটা সেটা কোথায় হয়? তো দেখো ফ্রেন্ডস, তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটা সেটা মনে রাখবে অপশন সি, ঠিক আছে, পাটলিপুত্রে হয় তৃতীয় বৌদ্ধ সম্মেলন। প্রথম যেটা সেটা হয় রাজগৃহ, কার সময় অজাতশত্রুর সময় হয় রাজগৃহে, তারপর হয় বৈশালী, কালাশোকের সময় হয় বৈশালীতে, পাটলিপুত্রে অশোকের সময় হয় পাটলিপুত্রে, কনিষ্কের সময় হয় কাশ্মীরে। এগুলো কিন্তু প্রতিটা মনে রাখবে। ঠিক আছে, মানে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, এই টপিকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন দেয় তোমাদের কিন্তু। ঠিক আছে, এখান থেকে। তো দেখো এরপরে যে প্রশ্ন হচ্ছে 22 নাম্বার, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন এ প্রথম কুমারগুপ্ত, বি হচ্ছে গোপাল, সি হচ্ছে ধর্মপাল, অপশন ডি হচ্ছে রামপাল। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে?
তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি, ধর্মপাল প্রতিষ্ঠা করে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টা। ঠিক আছে, তো দেখো প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। ঠিক আছে, আর দেখো মনে রাখবে অদন্তপুরী যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা মনে রাখবে গোপাল প্রতিষ্ঠা করে অদন্তপুরী বিশ্ববিদ্যালয়টা। ঠিক আছে, আর দেখো ধর্মপাল প্রতিষ্ঠা করে মনে রাখবে বিক্রমশিলা সোমপুর। ঠিক আছে, এই দুটো বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠা করে। ঠিক, আর দেখো ফ্রেন্ডস রামপাল যে প্রতিষ্ঠা করে সেটা মনে রাখবে জগদ্দল যে বিদ্যালয়টা রয়েছে সেটা বিশ্ববিদ্যালয়, সেটা মনে রাখবে রামপাল প্রতিষ্ঠা করে। তো দেখো এই যে কোন বিশ্ববিদ্যালয়গুলো কে প্রতিষ্ঠা করে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এলে এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পড়েছে প্রশ্ন 23 নাম্বার। নানাঘাট শিলালিপিতে কার সম্পর্কে জানা যায়? অপশন এ প্রথম সাতকর্ণী, বি হচ্ছে দ্বিতীয় সাতকর্ণী, সি হচ্ছে সমুদ্রগুপ্ত, আর অপশন ডি হচ্ছে দেখো শশাঙ্ক। তো বলো এর সঠিক অ্যান্সার কী হবে? নানাঘাট শিলালিপিতে কার সম্পর্কে জানা যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, দ্বিতীয় সাতকর্ণী সম্পর্কে জানা যায় নানাঘাট শিলালিপি থেকে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস মোর আগে প্রথম সাতকর্মী সম্পর্কে জানা যায়। আচ্ছা দেখো ফ্রেন্ডস একটু মিস্টেক হয়েছে, এটা প্রথম সাতকর্মী হবে। ঠিক আছে, অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন এ প্রথম সাতকর্মী সম্পর্কে জানা যায় নানাঘাট শিলালিপি থেকে। ঠিক আছে, আর দ্বিতীয় সাতকর্মী সম্পর্কে জানা যায় এখানে কিন্তু কোনো শিলালিপি হবে না। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় মনে রাখবে এলাহাবাদ প্রশস্তি থেকে। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়। ঠিক, আর দেখো শশাঙ্ক থেকে মানে শশাঙ্ক সম্পর্কে জানা যায় মনে রাখবে গঞ্জাম লিপি থেকে। গঞ্জাম লিপি থেকে শশাঙ্ক সম্পর্কে জানা যায়। তো দেখো ফ্রেন্ডস প্রশ্ন এলে এই দুটো থেকেই প্রশ্ন আসার চান্স রয়েছে। সমুদ্রগুপ্ত যেটা এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়। ঠিক আছে, আর প্রথম যে সাতকর্ণী সেটা মনে রাখবে নানাঘাট শিলালিপি থেকে জানা যায়। ঠিক আছে, নেক্সট এরপরে যে প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়? অপশন এ 1764, বি হচ্ছে দেখো 1576, সি হচ্ছে 1939, আর ডি হচ্ছে 1761 সালে। তো গৌতম না, বক্সারের যুদ্ধ যেটা সেটা কবে হয়? তো দেখো এর সঠিক অ্যান্সার হবে অপশন এ 1764 সালে হয় বক্সারের যুদ্ধ। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তো দেখো ফ্রেন্ডস খুবই মানে যে সমস্ত ইম্পর্টেন্ট মানে যে ইগুলো রয়েছে, যুদ্ধগুলো রয়েছে, তো দেখো বক্সারের যুদ্ধ 1764 সালে হয়। ঠিক আছে, 1776 সালে হয় হলদিঘাটের যুদ্ধ। ঠিক, আর দেখো ফ্রেন্ডস 1539 সালে মনে রাখবে চৌসারের যুদ্ধ হয়। ঠিক আছে, আর দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা সেটা হয় 1761 সালে। তো দেখো কোন যুদ্ধটা কখন হয়? 1764 সালে বক্সারে, 1776 সালে হয়, 1576 সালে হয় হলদিঘাটের যুদ্ধ। ঠিক আছে, তারপরে এখানে 1939 হবে। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে এখানে 1939 হবে। 1939 হবে চৌসারের যুদ্ধ, এটা 1939 না, এটা 1539 হবে। ঠিক আছে, এটা 1539 হবে চৌসারের যুদ্ধ। ঠিক, আর দেখো ফ্রেন্ডস মনে রাখবো 1761 যেটা পানিপথের যুদ্ধ হয়। নেক্সট তৃতীয় যুদ্ধটা। এরপর দেখেন পরে যে প্রশ্ন, নিম্নের কাকে লাল গ্রহ বলা হয়? সৌরজগতের মধ্যে নিম্নের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? শুক্রকে, বি হচ্ছে মঙ্গল গ্রহকে, শনি গ্রহকে, আর অপশন ডি হচ্ছে সূর্য নক্ষত্রকে। তো বলো নিম্নের মধ্যে কোন গ্রহটাকে মানে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো এর সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। আর যদি বলা হয় নীল গ্রহ তাহলে মনে রাখবে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। ঠিক আছে, নেক্সট এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 26তম, সাধারণত চন্দ্রগ্রহণ মানে কখন হয়? অপশন এ পূর্ণিমাতে, বি হচ্ছে অমাবস্যা, সি হচ্ছে দেখো ঋতু পরিবর্তনে, আর অপশন ডি হচ্ছে রবিবারে। তো বলো অ্যান্সারটা কী হবে? সাধারণত চন্দ্রগ্রহণ কখন হয়? তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন এ পূর্ণিমাতে সাধারণত চন্দ্রগ্রহণ হয় আর কি। ঠিক আছে, আর যদি প্রশ্ন করি যে সাধারণত যে মানে সূর্যগ্রহণ যেটা সেটা কখন হয়ে থাকে, তো মনে রাখবে অমাবস্যার ক্ষেত্রে। ঠিক আছে, সূর্যগ্রহণ যেটা সেটা অমাবস্যা, চন্দ্রগ্রহণ যেটা সেটা পূর্ণিমা। ঠিক আছে, নেক্সট এরপরে যে প্রশ্ন, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? অপশন এ সৌদি আরব, বি হচ্ছে অস্ট্রেলিয়া, সি হচ্ছে উত্তর আফ্রিকা, আর অপশন ডি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তো বলো অ্যান্সারটা কী হবে? সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু সবাই অপশন সি আর অপশন ডিতে কনফিউজ থাকবে। তো দেখো এর সঠিক উত্তর হবে অপশনে উত্তর আফ্রিকার মধ্যে অবস্থিত সাহারা মরুভূমি উত্তর আফ্রিকাতে। তো দেখো উত্তর আফ্রিকাতে দুটো মরুভূমি রয়েছে, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিয়ে দেখো সৌদি আরবে রয়েছে আরব মরুভূমি। ঠিক আছে, আর অস্ট্রেলিয়াতে মনে রাখবে অস্ট্রেলিয়াতে রয়েছে গিবসন মরুভূমি যেটা সেটা রয়েছে অস্ট্রেলিয়াতে। ঠিক, দেখো উত্তর আফ্রিকাতে মনে রাখবে দুটো মরুভূমি রয়েছে, একটা হচ্ছে সাহারা মরুভূমি আর একটা রয়েছে লিবিয়ার মরুভূমি। ঠিক আছে, দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নাম্বার, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? অপশন এ আমাজন, বি হচ্ছে গঙ্গা, সি হচ্ছে সিন্ধু নদী, আর অপশন ডি হচ্ছে নীল নদ। তো বলো অ্যান্সারটা কী হবে? এখানে সবাই অপশন এ আর অপশন সিতে কনফিউজ থাকে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের একটা ট্রিক তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো দেখো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম যেটা সেটা মনে রাখবে অপশন
ডি, ঠিক আছে, নীল নদ যেটা সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম, ঠিক আছে। আর যদি প্রশ্ন করে যে পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি, সেটা মনে রাখবে আমাজন নদী যেটা সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীর নাম। আর যদি প্রশ্ন করে যে ভারতের দীর্ঘতম নদীর নাম, সেটা মনে রাখবে গঙ্গা, যেটা মানে গঙ্গা নদী হচ্ছে আর কি ভারতের দীর্ঘতম নদীর নাম। তো দেখো ফ্রেন্ডস, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম সেটা কীভাবে মনে রাখবে, আর বৃহত্তম নদী এটা কীভাবে মনে রাখবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে তো কী দেওয়া রয়েছে, আমজন নদী, ঠিক আছে, আমজন নদী। তো দেখো আমজন নদীর মানে এই যে কথাটা, এখানে কথাটা আসছে, কথাটা আসছে। দেখো ফ্রেন্ডস, মানে কি বড় বড় আম মানে বড় বড় মানে বড় 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 মানে কি বৃহৎ বড় মানে কি বৃহৎ, তাহলে বৃহৎ মানে কি বৃহত্তম নদী, বৃহৎ মানে বৃহত্তম নদী। যদি প্রশ্ন করে যে পৃথিবীর বৃহত্তম নদী মানে বড় ঠিক আছে, বড় আম মানে কি, বড় আম মানে আমজাদ নদী, ঠিক আছে, আমজাদ নদী। যদি প্রশ্ন করে যে দীর্ঘতম নদী, সেটা তো এখান থেকে মানে বুঝে যাবে, ঠিক আছে, যে বৃহত্তম যদি আমজাদ হয় তাহলে দীর্ঘতম যেটা সেটা নীল নদ হবে অবশ্যই, ঠিক আছে। আর পৃথিবীর আমাদের ভারতের দীর্ঘতম হচ্ছে কি গঙ্গা নদী, যার মানে দৈর্ঘ্যের কথা 2525 কিলোমিটার, ঠিক আছে, গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। নেক্সট, তো দেখো প্রতিটা কিন্তু আলোচনা করলাম। এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 29 নাম্বার, বিধানসভার সদস্যের যোগ্যতা কত? অপশান এ 18 বছর, বি 20 বছর, সি 25 বছর, আর ডি হচ্ছে 30 বছর। তো বলবে প্রত্যেকে অ্যান্সারটা কী হবে। তো দেখো বিধানসভার সদস্যদের যে যোগ্যতা সেটা মনে রাখবে অপশন সি 25 বছর হচ্ছে বিধানসভার মানে সদস্য হতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন যোগ্যতা, যেটা বয়স রিলেটেড মানে এজ রিলেটেড যোগ্যতা যেটা সেটা হচ্ছে 25 বছর, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন হচ্ছে 30 নাম্বার, সরকারি ভাষা কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? অপশন এ 324, বি হচ্ছে 343 থেকে 351, সি হচ্ছে 352 থেকে 360, আর অপশন ডি হচ্ছে 370 নম্বর ধারাতে। তো দেখো সরকারি ভাষা কত নম্বর ধারায় উল্লেখ করা আছে সেটা মনে রাখবে অপশন বি, ঠিক আছে, 343 থেকে 351 নম্বর ধারাতে সরকারি ভাষা সম্পর্কে উল্লেখ করা আছে। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে জরুরি অবস্থা যেগুলো সেগুলো 352 থেকে 360 নম্বর ধারাতে রয়েছে। সংবিধান সংশোধন পদ্ধতি যেটা সেটা মনে রাখবে 370 নম্বর ধারাতে আলোচনা করা আছে, 370 নম্বর ধারাতে সংবিধান সংশোধন বিষয়টি আলোচনা করা আছে। তো দেখো ফ্রেন্ডস, 324 নম্বর রয়েছে নির্বাচন কমিশন, খুবই ইম্পর্টেন্ট, ইলেকশন কমিশন, ঠিক আছে। 324-এ 343 থেকে 351 রয়েছে সরকারি ভাষা, 352 থেকে 360 নাম্বার রয়েছে জরুরি অবস্থা, 370 নাম্বার রয়েছে। আচ্ছা এখন এক মিনিট দেখো ফ্রেন্ডস, এটা 370 নাম্বার, এটা হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মু কাশ্মীর হবে সঠিক অ্যান্সার, জম্মু কাশ্মীর, ঠিক। নেক্সট পরে যে প্রশ্ন 31 নাম্বার, বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন ডিসি, বি হচ্ছে জেনেভা, সি হচ্ছে ম্যানিলা, আর অপশন ডি হচ্ছে ভিয়েনা। তো দেখো ফ্রেন্ডস, বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক, WB ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো এর যে সঠিক অ্যান্সার হবে অপশন এ হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার, ঠিক। তো দেখো ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, তারপরে হচ্ছে দেখো জেনেভাতে যে রয়েছে যে সমস্ত মানে সংস্থাগুলোর হেডকোয়ার্টার সেটা মনে রাখবে WTO, ঠিক আছে, আর রয়েছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, ম্যানিলাতে রয়েছে ADB যার সম্পূর্ণ নাম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে ম্যানিলাতে, ঠিক। আর দেখো ভিয়েনাতে রয়েছে মনে হয় ওপেকের হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনাতে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো পর্যায় সারণীর আবিষ্কারক কি? অপশন এ ওয়েবার, বি হচ্ছে নিউল্যান্ড, সি হচ্ছে মেন্ডেলিফ, আর অপশন ডি হচ্ছে রাদার্সফোর্ড। তো দেখো পর্যায় সারণীর আবিষ্কার মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর, মেন্ডেলিফ হচ্ছে পর্যায় সারণীর আবিষ্কারক, ঠিক আছে, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ওয়েবার মনে রাখবে, ওয়েবার হচ্ছে চুম্বকের আণবিক তত্ত্ব আবিষ্কার করেন ওয়েবার, ঠিক আছে। আর নিউল্যান্ড মনে রাখবে, নিউল্যান্ড হচ্ছে অষ্টক সূত্র আবিষ্কার করেন নিউল্যান্ড। মেন্ডেলিফটা বললাম তোমাদেরকে পর্যায় সারণী আবিষ্কার করে, ঠিক আছে। আর রাদারফোর্ড মনে রাখবে প্রোটন কণা আর নিউক্লিয়াস, খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, কোনো পরমাণুর মধ্যে তোমরা সবাই জানো পরমাণু যদি এটা হয় তার মধ্যে কী কী থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, বাইরে ইলেকট্রনগুলো থাকে। তো দেখো এই যে নিউক্লিয়াসটা আর মাঝে প্রোটন কণা যেটা এটা আবিষ্কার করেন রাদারফোর্ড, খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন হয় এখান থেকে, ঠিক আছে। নেক্সট পরে যে প্রশ্ন 33 নাম্বার, শব্দের তীব্রতা মাপা যায় কিসের সাহায্যে? অপশন এ হার্জ, বি হচ্ছে ডেসিবেল, সি হচ্ছে রেডিয়ান, আর অপশন ডি হচ্ছে নট। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই জেনারেল সায়েন্সটা জেনারেল সায়েন্স খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের
10 থেকে 15টা প্রশ্ন কিন্তু আসার খুবই চান্স রয়েছে, তোমাদের আসবেই প্রায়, ঠিক আছে। কেন কি দেখো ফ্রেন্ডস, 2018তে প্রশ্ন এসেছে 10 থেকে 15টার মতো, 2019এও কিন্তু প্রশ্ন এসেছে প্রিলিমিনারি পরীক্ষাতে। তো তোমাদের 2021 যে এক্সামটা হতে চলেছে, ঠিক আছে, 20 রিক্রুটমেন্টের, তো এখানে কিন্তু 10 থেকে 15টা প্রশ্ন কিন্তু সায়েন্স থেকে আসবে, একদম আসবে, 100% আসবে, ঠিক আছে। তো বলবে অ্যান্সারে কী হবে, শব্দের তীব্রতা মাপা যায়, মনে রাখবে অপশন বি ডেসিবেলের সাহায্যে, যেটাকে এইভাবে লেখা যায়, ডেসিবেলটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে, ডেসিবেলের সাহায্যে মাপা যায়। তো দেখো হার্টজের সাহায্যে মনে রাখবে কম্পাঙ্ক মাপা যায় শব্দের, ঠিক আছে। আর রেডিয়ান আর ডেসিবেলের সাহায্যে শব্দের তীব্রতা, আর রেডিয়ানের সাহায্যে মনে রাখবে কোণ মাপা যায়, ঠিক আছে। আর নটের সাহায্যে মনে রাখবে জাহাজের গতিবেগ মাপা যায় নটের সাহায্যে, ঠিক। নেক্সট, এরপরে যে প্রশ্ন দেখো 34 নাম্বার, নিম্নের কোনটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? তো বলবে অ্যান্সারটি কী হবে, অপশান দিচ্ছি তোমাদেরকে, দেখো অপশান এ হচ্ছে বৈদ্যুতিক বাতি, বি হচ্ছে পোড়াচুন, সি হচ্ছে রেডিও, আর অপশান ডি হচ্ছে বৈদ্যুতিক শাখা, তো বৈদ্যুতিক পাখা। তো বলবে অ্যান্সারটি কী হবে, নিম্নের কোনটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। তো দেখো এর মানে কি মনে রাখবো সবসময়, এর মানে সবসময় এমন একটা ডিভাইস, মানে এমন একটা যন্ত্র যে তড়িৎ শক্তি নেয় আর যান্ত্রিক শক্তি প্রদান করে, মানে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, মানে তড়িৎ শক্তি নেয় আর যান্ত্রিক শক্তি প্রদান করে। তো মনে রাখবে এর সঠিক উত্তর হবে অপশান ডি বৈদ্যুতিক পাখা। দেখবে ফ্রেন্ডস, বৈদ্যুতিক যে সমস্ত পাখাগুলো রয়েছে কী করে দেখবে তড়িৎ শক্তি নেয়, ঠিক আছে, ইলেকট্রিসিটি নেয়, আর কী করে, আর পাখাটা ঘুরে মানে কি দেখো যান্ত্রিক শক্তি সে মানে দান করছে আর কি, যান্ত্রিক শক্তি আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি বৈদ্যুতিক পাখা। তো দেখো বৈদ্যুতিক বাতি যেটা সেটা মনে রাখবে, মানে ইলেকট্রিক যে সমস্ত বাল্বগুলো হয় সেটা কী করে তড়িৎ শক্তি নেয় আর কী দেয়, আলোক শক্তি দেয়, ঠিক। আর পোড়াচুন মনে রাখবে, পোড়াচুন রাসায়নিক শক্তিতে কী করে তাপ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। আর রেডিও যেটা সেটা মনে রাখবে তাপ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে রেডিও, ঠিক। আর বৈদ্যুতিক পাখা যেটা সেটা মনে রাখবে, বললাম তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। নেক্সট, এরপরে যে প্রশ্ন 35 নাম্বার, কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? অপশান এ মানুষের হাত, বি হচ্ছে হাত গাড়ি, সি হচ্ছে নলকূপের হাতল, আর অপশান ডি হচ্ছে নৌকার দাঁড়। তো বলবে অ্যান্সারটা কী হবে, কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, প্রথম শ্রেণীর লিভার ক্ষেত্রে কী হয়, আলম বিন্দুটা মাঝে মাঝে থাকে, বল বাহু এই সাইড থাকে, রোদ মানে যে কাজ করে সেটা এই সাইড থাকে, ঠিক আছে, রোদ বাহু যেটা, এটা বল বাহু, মানে বল, এখানে বল প্রয়োগ করা হয়, এখানে কার্য হয়, এখানে পি বল প্রয়োগ করা হয়, এখানে ডাব্লিউ কার্য হয়। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে, ঠিক আছে। আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কী হয়, মনে রাখবে রোদ মানে যে আলম বিন্দু যেটা সেটা শেষে থাকে, ঠিক আছে, বল প্রয়োগ করা হয় এখানে, ঠিক আছে, আর কার্য হয় এইখানে, বল প্রয়োগ করা হয় এখানে, কার্য হয় এখানে। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, যার উদাহরণ যেটা সেটা হবে মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে, মাথায় রাখবে। তো দেখো ফ্রেন্ডস, মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, হাত গাড়ি যেটা সেটা মনে রাখবে দ্বিতীয় শ্রেণীর লিভার যেটা সেটা হচ্ছে হাত গাড়ি, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, এই হাত গাড়ি, তারপর রয়েছে সুপারি কাটার, যে সমস্ত সুপারি কাটা হয়েছে কিসের সাহায্যে, ঠিক আছে, সুপারি কাটার, তো সেটা মনে রাখবে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, সুপারি কাটার। নলকূপের হাতল যেটা সেটা মনে রাখবে, দেখো এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে। আর নৌকার দাঁড় যেটা সেটা মনে রাখবে, এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, নৌকার দাঁড় যেটা সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার। দেখো ফ্রেন্ডস, এই নৌকার দাঁড়টা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন দেয় এখানে, সবাই কনফিউজ থাকে যে এটা প্রথম শ্রেণীর মানে দ্বিতীয় শ্রেণীর হবে কি এটা তৃতীয় শ্রেণীর হবে। তো মনে রাখবে নৌকার দাঁড় যেটা সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। নেক্সট এবার পরে যে প্রশ্ন 36 নাম্বার প্রশ্ন হচ্ছে, দেখো অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব ফোকাসে হবে এবং সৎ হবে? অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে কোথায় রাখলে প্রতিবিম্ব যেটা সেটা ফোকাসে হবে এবং সৎ প্রতিবিম্ব হবে? অপশানে বক্রতা কেন্দ্র, বি হচ্ছে ফোকাসে, সি হচ্ছে অসীম দূরত্বে ও বক্রতা কেন্দ্রের মাঝে, আর অপশান ডি হচ্ছে অসীম দূরত্বে। তো বলবে অ্যান্সারটা কী হবে। দেখো অবতল দর্পণে বলছে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব যেটা সেটা ফোকাসে হবে। বস্তুকে কোথায় রাখলে, দেখো এটা ফোকাস যদি হয় এটা বক্রতা কেন্দ্র, এটা ঠিক আছে। তো বলছে অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব যেটা সেটা ফোকাসে হবে, মানে ফোকাসে প্রতিবিম্বটা হবে, মানে এই জায়গায় প্রতিবিম্বটা হবে। তো বলবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক উত্তরটা হবে, মনে রাখবে, এক মিনিট। তো দেখো ফ্রেন্ডস, এর যে সঠিক উত্তরটা হবে,
এটা হবে অপশন সি, ঠিক আছে। অপশন বি হবে ফোকাস যদি রাখা হয় কোনো বস্তুকে তাহলে তার প্রতিবিম্বটা সেটা ফোকাসই হবে। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশন বি মনে রাখবে, ফোকাস যদি কোনো বস্তুকে রাখা হয় তার প্রতিবিম্ব যেটা সেটা ফোকাসই হবে অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন, রসায়নের রাজা কাকে বলে? অপশন এ মিথেনকে বলা হয়, বি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি হচ্ছে দেখো নাইট্রাস অক্সাইড, আর অপশন ডি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো বলবে অ্যান্সারটা কী হবে? রসায়নের রাজা কাকে বলা হয়? রাসায়নের রাজা কাকে বলা হয়? কেমিক্যাল কিং। তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন ডি, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রাসায়নিক রাজা। H2SO4, H2SO4, ঠিক আছে, রাসায়নিক রাজা বলা হয়। তো দেখো নেক্সট যেটা প্রশ্ন হচ্ছে 38 নাম্বার, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? অপশন এ মেলিক অ্যাসিড, বি হচ্ছে মিথানোইক অ্যাসিড, সি হচ্ছে টার্টারিক অ্যাসিড, আর অপশন ডি হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো বলো অ্যান্সারটা কী হবে? মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? অপশন, আচ্ছা তো দেখো এর অ্যান্সারটা কীভাবে বলবে? তো দেখো মৌমাছির হুলে মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশন বি, ঠিক আছে, মিথানোইক অ্যাসিড থাকে মৌমাছির হুলে, মিথানোইক অ্যাসিড। দেখো ফ্রেন্ডস এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? তো মনে রাখবে ফর্মিক অ্যাসিড যেটা সেটা পিঁপড়ার হুলে থাকে, ফর্মিক অ্যাসিড। আর মৌমাছির হুলে মনে রাখবে মিথানোইক অ্যাসিড, ঠিক আছে। তো দেখো মেলিক অ্যাসিড আপেলে থাকে, মিথানোইক অ্যাসিড মৌমাছির হুলে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে, ফর্মিক অ্যাসিড যেটা সেটা পিঁপড়ার হুলে থাকে, পিঁপড়ার হুলে ফর্মিক অ্যাসিড থাকে, ঠিক আছে। নেক্সট এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো, পারসেক একক দিয়ে কি মাপা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নক্ষত্রদের দূরত্ব, বি হচ্ছে মহাকর্ষীয় দূরত্ব, সি হচ্ছে দেখো আচ্ছা নক্ষত্রদের ঘনত্ব, বি হচ্ছে মহাকর্ষীয় দূরত্ব, সি হচ্ছে নক্ষত্রদের গতিবেগ, আর অপশন ডি হচ্ছে সূর্যের গতি। তো বলবে অ্যান্সারে কী হবে? তো দেখো পারসেকের সাহায্যে, এটা হচ্ছে দূরত্ব মাপার একটা একক, সেটা মনে রাখবে নক্ষত্রদের মহাকর্ষীয় দূরত্ব মাপা হয় এই পারসেক এককটার সাহায্যে, ঠিক আছে। দূরত্ব মাপার সবথেকে বড় একক যেটা সেটা হচ্ছে পারসেক এককটা, সবথেকে বড় একক, ঠিক আছে, পারসেক। নেক্সট পরে যে প্রশ্ন, সংকর ধাতু পিতল কি কি উপাদান দিয়ে তৈরি? কপার ও টিন, বি হচ্ছে কপার, জিঙ্ক ও নিকেল, সি হচ্ছে দেখো কপার ও জিঙ্ক, আর অপশন ডি হচ্ছে কপার, জিঙ্ক ও টিন। তো বলবে অ্যান্সারটি কী হবে? সংকর ধাতু পিতল কি কি দিয়ে মানে কি কি উপাদান দিয়ে তৈরি? তো দেখো ফ্রেন্ডস সংকর ধাতু পিতলের যে ট্রিকটা সেটা মনে রাখবে পিতাজি। পিতল মানে পিতাজি, পি দিয়ে মনে রাখবে পিতল, তা দিয়ে মনে রাখবে তামা, আর জি দিয়ে মনে রাখবে জিঙ্ক, ঠিক আছে। অপশন বি হবে এর সঠিক অপশন বি না অপশন সি হবে এর সঠিক উত্তর। কপার ও জিঙ্ক হচ্ছে পিতাজি মানে কপার আর জিঙ্ক, ঠিক আছে। তো দেখো পিতলের যে ধাতুগুলো, সংকর ধাতুগুলো, সেগুলো হচ্ছে কপার আর জিঙ্ক, ঠিক। নেক্সট তো দেখো ফ্রেন্ডস কপার ও টিন যেটা সেটা মনে রাখবে কাঁসা মানে কি? কাঁসা মানে মনে রাখবে দেখো ট্রিক যেটা সেটা হবে কাতাটি। কাঁসা মানে কাতাটি, কা দিয়ে মনে রাখবে কাঁসা, তা দিয়ে মনে রাখবে তামা, আর টি দিয়ে মনে রাখবে টিন, ঠিক আছে। তা দিয়ে মনে রাখবে তামা মানে মনে রাখবে কেন কপার, ঠিক আছে, তামা মানে কপার, ঠিক আছে, তামা আর টিন, কাতাটি, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস মনে রাখবে জার্মান সিলভার যে ট্রিকটা সেটা মনে রাখবে জার্মান সিলভার ট্রিক যেটা সেটা মনে রাখবে জানি জিতা। যা দিয়ে মনে রাখবে জার্মান সিলভার, নি দিয়ে মনে রাখবে নিকেল, ঠিক আছে, জানি, তারপর জি দিয়ে মনে রাখবে জিঙ্ক, আর তা দিয়ে মনে রাখবে তামা মানে কপার, ঠিক আছে, তামা মানে কপার, জানি জিতা। জার্মান সিলভারের ট্রিক যেটা সেটা হচ্ছে জানি জিতা, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস পিতাজি বললাম মানে পিতল, ঠিক আছে। আর দেখো গান মেটালের যে সমস্ত সংকর ধাতুগুলো হচ্ছে কপার রয়েছে, মানে তামা রয়েছে, জিঙ্ক রয়েছে, আর টিন, ঠিক আছে। এই তিনটা হচ্ছে কপারের মানে গান মেটালের সংকর ধাতু, ঠিক। নেক্সট ফ্রেন্ডস এর পরে যে প্রশ্ন 42 নাম্বার, সঠিক সময় পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ ক্রোনোমিটার, বি হচ্ছে পাইরোমিটার, সি হচ্ছে হাইগ্রোমিটার, আর অপশন ডি হচ্ছে দেখো কোনোটিই নয়। তো দেখো সঠিক সময় পরিমাপ করা হয় মনে রাখবে অপশন এ ক্রোনোমিটারের সাহায্যে সঠিক সময় পরিমাপ করা হয়। পাইরোমিটারের সাহায্যে উচ্চতা মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কী মাপা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। হাইগ্রোমিটারের সাহায্যে কী মাপা হয় একটু আগে তোমাদেরকে আমি অবশ্যই বলবো। তো দেখো ক্রোনোমিটার সঠিক সময় মাপা হয়, আর এখান থেকে একটা প্রশ্ন করা হয় যে ক্রোনোমিটারের সাহায্যে গ্রিনিচের সময় মাপা হয় ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। পাইরোমিটার সাহায্যে অতি উচ্চতা তাপমাত্রা মাপা হয়, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস হাইগ্রোমিটার সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে, ঠিক। নেক্সট তোমার পরের যে প্রশ্ন, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? আর্গন, বি হচ্ছে রেডন, সি হচ্ছে নিয়ন, আর অপশন ডি হচ্ছে ব্রোমিন। তো বলবে অ্যান্সারটা কী হবে? নিচের কোনটি নোবেল গ্যাস নয়? তো দেখো ফ্রেন্ডস তোমরা সবার জন্য এখানে ব্রোমিন যেটা সেটা কিন্তু নোবেল গ্যাস নয়, ব্রোমিন যেটা সেটা মনে রাখবে নোবেল গ্যাস নয়, ঠিক আছে। বাকি যে সমস্ত আর্গন, রেডন আর নিয়ন এই তিনটা হচ্ছে নোবেল গ্যাস, ঠিক আছে। মানে দেখো এটা মানে এই তিনটা আর্গন, রেডন আর নিয়ন এই
তিনটে পদার্থের কি শেষে শেষে 8টা করে ইলেকট্রন আছে, ঠিক আছে, আর ব্রোমিনের কিন্তু 8টা করে শেষে 8টা ইলেকট্রন নেই, ঠিক। নেক্সট পরে যে প্রশ্ন, কুয়াশা হলো অপশন এ গ্যাসের দ্রবণ, অপশন বি হচ্ছে গ্যাসে কঠিন দ্রবণ, অপশন সি হচ্ছে দেখো গ্যাসে তরলের দ্রবণ, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটা কী হবে, কুয়াশা কি বলে প্রত্যেক জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, কুয়াশা যেটা সেটা মনে রাখবে গ্যাসে তরলের দ্রবণ, ঠিক আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। গ্যাসে তরলের দ্রবণ হচ্ছে কুয়াশা, এক প্রকার কুয়াশা, ঠিক। নেক্সট পরে যে প্রশ্ন, ভিটামিন কে মানে কে না, ঠিক আছে, ভিটামিন কে না, এখানে ভিটামিন কে না, ঠিক আছে, শুধু ভিটামিন বলছি কে আবিষ্কার করেন। তো দেখো অপশন এ দেওয়া রয়েছে, দেখো হুগো দ্য ব্রিজ, বি হচ্ছে হরগোবিন্দ খুরানা, সি হচ্ছে ফাঙ্ক, আর অপশন ডি হচ্ছে রোনাল্ড রস। তো বলবে অ্যান্সারটা কী হবে, ভিটামিন কে আবিষ্কার করে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, কেসি ফাঙ্ক ভিটামিন আবিষ্কার করে। তো দেখো ফ্রেন্ডস, হুগো দ্য ব্রিজ মিউটেশন তত্ত্ব আবিষ্কার করেন, হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কার করে, খুবই ইম্পর্ট্যান্ট। কেসিমির ফ্রাঙ্ক মনে রাখবে ভিটামিন আবিষ্কার করে, রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করে রোনাল্ড রস, ঠিক। নেক্সট পরে যে প্রশ্ন 46 নম্বর, কোষের মস্তিষ্ক কাকে বলে, অপশন এ নিউক্লিয়াসকে, বি হচ্ছে রাইবোজোম, সি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটি কী হবে, কোষের মস্তিষ্ক মানে ব্রেন কাকে বলে, কোষের ব্রেন কাকে বলে। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু মাথায় রাখবে, কোষের ব্রেন মানে কি, এটা বলা হয় নিউক্লিয়াসকে, আর এই নিউক্লিয়াসকে আবিষ্কার করেন এটা রবার্ট ব্রাউন। দেখো ফ্রেন্ডস, এটা যদি প্রশ্ন করে যে নিউক্লিয়াস কী আবিষ্কার করতো, এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। কীভাবে পাবে দেখো, কোষের মস্তিষ্ক মানে কি, ব্রেন মানে কি, ব্রেন মানে মস্তিষ্ক, ঠিক আছে। তো কোষের ব্রেন আবিষ্কার করেন কে, মানে কোষের ব্রেন কাকে বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয়। আর নিউক্লিয়াস আবিষ্কার করেন কে, এটা মনে রাখবে, এটা রবার্ট ব্রাউন, ঠিক আছে। 1665 সালে এটা কোষ আবিষ্কার, 1665, ঠিক আছে। এটা নিউক্লিয়াস মনে রাখবে রবার্ট ব্রাউন শুধুমাত্র, ঠিক আছে। 1665 এটা হচ্ছে কোষ আবিষ্কার করে, ঠিক। তো দেখো এরপরে যে প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে, আর রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর, ঠিক আছে। নেক্সট পরে যে প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়, ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। তো বলবে অ্যান্সারটা কী হবে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়। শুধুমাত্র একটাই ভিটামিন রয়েছে যেটা কিন্তু তাপে নষ্ট হয়ে যায়, সেটা হবে ভিটামিন সি, তাপে নষ্ট হয়, ঠিক আছে। নেক্সট এরপরে যে প্রশ্ন 48 নম্বর, লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন, অপশন এ 15 দিন, বি হচ্ছে 12 দিন, সি হচ্ছে 80 দিন, আর অপশন ডি হচ্ছে 120 দিন। মানে আরবিসির যে জীবনকাল সেটা কতদিন, রেড ব্লাড সেল। তো বলবে অ্যান্সারটা কী হবে, এর সঠিক উত্তর হবে অপশন ডি, 120 দিন হচ্ছে আরবিসির জীবনকাল, ঠিক আছে, 120 দিন। নেক্সট এরপরে যে প্রশ্ন 49 নম্বর, প্রাণীদের বুদ্ধি ও চিন্তায় কোন মস্তিষ্কের কাজ, মানে কোন মস্তিষ্কের কাজ প্রাণীদের বুদ্ধি আর চিন্তা। অপশন এ অগ্র মস্তিষ্ক, বি হচ্ছে গুরু মস্তিষ্ক, সি হচ্ছে লঘু মস্তিষ্ক, আর অপশন ডি হচ্ছে থ্যালামাস। তো বলবে অ্যান্সারটি কী হবে, প্রাণীদের বুদ্ধি ও চিন্তা কোন মস্তিষ্কের কাজ। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এটা হবে অপশন এ, অগ্র মস্তিষ্কের কাজ হচ্ছে কী হচ্ছে বুদ্ধি, চিন্তা, দর্শন, শ্রবণ, এই সমস্ত যে সমস্ত মানে জিনিসগুলো হয় সেগুলো মনে রাখবে। গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে এটা, ঠিক আছে, বুদ্ধি, চিন্তা, দর্শন আর এই শ্রবণ, ঠিক আছে, এগুলো হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে লঘু মস্তিষ্কের কাজ কোনগুলো, সেগুলোর মধ্যে দেহের ভারসাম্য বজায় রাখে। দেখো ফ্রেন্ডস, এখানে অগ্র মস্তিষ্কের এই সমস্ত অংশগুলো হচ্ছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, ঠিক আছে, এটা হচ্ছে অগ্র মস্তিষ্কেরই অংশ। যদি প্রশ্নের অপশনে থাকে অগ্র মস্তিষ্ক, ঠিক আছে, তার মধ্যে যদি থাকে গুরু মস্তিষ্ক, তাহলে সেটা করবে সঠিক উত্তর, গুরু মস্তিষ্ক। আর যদি গুরু মস্তিষ্ক না থাকে, অগ্র মস্তিষ্ক থাকে, পশ্চাৎ মস্তিষ্ক থাকে, মধ্য মস্তিষ্ক থাকে, তো সেগুলোর মধ্যে করবে অগ্র মস্তিষ্ক, কাজ হচ্ছে বুদ্ধি আর চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, লঘু মস্তিষ্ক মনে রাখবে দেহের ভারসাম্যটা বজায় রাখে লঘু মস্তিষ্ক। আর থ্যালামাস মনে রাখবে ক্রোধ, মানসিক চাপ মানে প্রেশার, মেন্টালি প্রেশার, ঠিক আছে, তারপর তাপ, ব্যথা, লজ্জা এগুলোকে মানে কন্ট্রোল করে কে, থ্যালামাস কন্ট্রোল করে এগুলোকে, ঠিক আছে। নেক্সট এবার পরে যে প্রশ্ন, বৃক্কের গঠনগত কার্যগত একক কী, অপশান এ নিউরন, বি হচ্ছে অক্সিজেন, সি হচ্ছে নেফ্রন, আর অপশান ডি হচ্ছে কোষ। এটা তোমরা সবাই পারবে, এর অ্যান্সারটা হবে অপশান সি, কোষ হচ্ছে নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত কার্যগত একক। কোষ কিসের একক, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো, কোষ কিসের একক, ঠিক আছে। নেক্সট পরে যে প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে 51 নম্বর, সুইডেনের রাজধানীর নাম কি, অপশান এ ওয়াশিংটন ডিসি, বি হচ্ছে ওয়েলিংটন, সি
সি হচ্ছে বেলগ্রেড আর অপশন ডি হচ্ছে স্টকহোম। তো বলবে অ্যান্সারটা কী হবে? সুইডেনের রাজধানীর নাম কি? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, ক্যাপিটাল কারেন্স থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেয় এক্সামে, তো বলবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, ওয়াশিংটন ডিসির যে রাজধানী সেটা মনে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, আর ওয়েলিংটনের যে রাজধানী যেটা সেটা হবে নিউজিল্যান্ড, ঠিক আছে। আর বেলগ্রেডের রাজধানীর নাম মনে রাখবে সাবিয়া, ঠিক আছে, সাবিয়া। আর দেখো স্টকহোমের রাজধানীর নাম হচ্ছে সুইডেন, ঠিক আছে। তো সুইডেন যেটা সেটা হচ্ছে স্টকহোমের রাজধানীর নাম, অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন, পাঞ্জাব কেশরী সংবাদপত্র কী ভাষায় প্রকাশিত হয়? অপশন এ হিন্দি, বি হচ্ছে ইংরেজি, সি হচ্ছে মারাঠি, আর অপশন ডি হচ্ছে বাংলা। তো বলবে অ্যান্সারটা কী হবে? পাঞ্জাব কেশরী যে নিউজ পেপারটা সেটা কী ভাষায় প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ হিন্দি ভাষায় প্রকাশিত হয় পাঞ্জাব কেশরী সংবাদপত্র, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, দৈনিক জাগরণ, পাঞ্জাব কেশরী আর হচ্ছে প্রভাত খবর, খুবই ইম্পর্ট্যান্ট। এই তিনটে কিন্তু হিন্দি ভাষায় প্রকাশিত হয়। আর ইংরেজি ভাষায় মনে রাখবে দ্য টাইমস অফ ইন্ডিয়া যে এই যে মানে সংবাদপত্রটা, এটা ইংরেজি ভাষায় প্রকাশিত করা হয়, ঠিক আছে। আর দেখো মারাঠি ভাষায় মনে রাখবে সকাল যে সংবাদপত্রটা সেটা মারাঠি ভাষায় প্রকাশ করা হয়। আর বাংলা ভাষায় আনন্দবাজার রয়েছে, ঠিক আছে। আর রয়েছে বর্তমান, এগুলো বাংলা ভাষায় প্রকাশ করা হয়, তোমরা সবাই জানো। তো হিন্দি ভাষায় যেগুলো প্রকাশ করা হয় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। দৈনিক জাগরণ রয়েছে, পাঞ্জাব কেশরী আর প্রভাত খবর, ঠিক। নেক্সট তোমার পরে যে প্রশ্ন, মসজিদের শহর কাকে বলা হয়? অপশন এ নরওয়ে, বি হচ্ছে বাংলাদেশ, সি হচ্ছে ঢাকা, আর অপশন ডি হচ্ছে বাহারেন। তো বলবে অ্যান্সারটা কী হবে? মসজিদের শহর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর। অপশন বি হবে সঠিক উত্তর। তো দেখো ফ্রেন্ডস, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, ঠিক আছে। আর দেখো বাংলাদেশকে কী বলা হয়? এখানে সোনালী পশমের দেশ। দেখো ফ্রেন্ডস, যদি এই প্রশ্নটা করা হয় যে মসজিদের শহর, তাহলে কিন্তু এই বাংলাদেশ আর ঢাকার মধ্যে একটা অপশন দেবে, যে কোনো একটা অপশন দেবে, ঠিক আছে। তো দেখো, যদি মানে এই যে মসজিদের শহর প্রশ্ন করা হয় সেক্ষেত্রে একটা অপশন দেবে, হয়তো বাংলাদেশ না হলে ঢাকা, ঠিক আছে। তো দেখো, যদি বাংলাদেশ দেয় তো বাংলাদেশ অ্যান্সার করবে, যদি ঢাকা দেয় তাহলে সেক্ষেত্রে ঢাকা অ্যান্সার করবে, সেই ঢাকা বলা হয় মানে কী বলা হয়? মসজিদের শহর বলা হয়, ঠিক। তো দেখো, এরপর দেখো ঢাকাকে বলা হয় মসজিদের শহর, বাহারেনকে বলা হয় মুক্তদ্বীপ বলা হয় বাহারেনকে, ঠিক আছে। নেক্সট দেখো, পরে যে প্রশ্ন, নিম্নের কাকে বাংলা দুঃখ বলে? অপশন এ কোশি নদী, বি হচ্ছে দুর্গাপুর, সি হচ্ছে দামোদর, আর অপশন ডি হচ্ছে গঙ্গা নদী। তো দেখো, নিম্নের কাকে বাংলা দুঃখ বলা হয়? তো তোমরা সবাই জানো, ঠিক আছে। অপশন সি, দামোদরকে বলা হয় বাংলা দুঃখ। আর দেখো, যদি প্রশ্ন করে যে বিহারের দুঃখ কাকে বলা হয়, তোমার কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। ভারতের রুড় কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়, ঠিক আছে। নেক্সট এরপরে যে প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? অপশন এ সুকুমার সেন, বি হচ্ছে রাকেশ শর্মা, সি হচ্ছে ফাহিয়েন, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো দেখো, ভারতের প্রথম মহাকাশচারী মনে রাখবে সেটা হবে রাকেশ শর্মা, অপশন বি রাকেশ শর্মা। ভারতের প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে রাকেশ শর্মা, ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন, প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? অপশন এ কামিনী রায়, অপশন বি হচ্ছে লীলা শেঠ, অপশন ডি হচ্ছে রাজিয়া সুলতানা, আর অপশন ডি হচ্ছে কিরণ বেদি। তো প্রথম মহিলা আইপিএসের নাম কি? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, কিরণ বেদি হচ্ছে প্রথম মহিলা আইপিএস অফিসার, ঠিক আছে। নেক্সট তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে লীলা শেঠ, লীলা শেঠ হচ্ছে হাইকোর্টের প্রথম বিচারপতির নাম হচ্ছে লীলা শেঠ, ঠিক আছে। আর দেখো মনে রাখবে দিল্লির যে প্রথম মহিলা শাসক সেটা মনে রাখবে রাজিয়া সুলতানা হচ্ছে দিল্লির প্রথম মহিলা শাসক, ঠিক আছে, রাজিয়া সুলতানা। আর কিরণ বেদি বললাম তোমাদেরকে, সে প্রথম মহিলা আইপিএস অফিসার, ঠিক। নেক্সট এরপরে যে প্রশ্ন 57 নম্বর, নিম্নের কাকে পাঞ্জাব কেশরী বলে? অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী, বি হচ্ছে লালা রাজপত রায়, সি হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর অপশন ডি হচ্ছে বল্লভ ভাই পাটেল। তো বলবে অ্যান্সারটা কী হবে? নিম্নের কাকে পাঞ্জাব কেশরী বলা হয়? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে ভারতের শান্তি মানব কাকে বলা হয় সেটা মনে রাখবে, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীকে বলা হয় শান্তি মানব। লালা রাজপত রায়কে বলা হয় মনে রাখবে পাঞ্জাব কেশরী, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা রাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী, ঠিক আছে। ভারতের শান্তি মানব বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে, আর চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশবন্ধু, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর, শান্তিবন কার সমাধিস্থল? অপশন এ মহাত্মা গান্ধী, বি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, সি হচ্ছে ইন্দিরা গান্ধী, আর অপশন ডি হচ্ছে জওহরলাল নেহরু। তো বলবে অ্যান্সারটি কী হবে? শান্তিবন কার সমাধিস্থলের নাম? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে যেটা শান্তিবন যেটা সেটা জওহরলাল নেহরু, তার সমাধিস্থলের নাম হচ্ছে শান্তিবন। মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে রাজঘাট,
ঠিক আছে। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি? বিজয়ঘাট। আর ইন্দিরা গান্ধী মনে রাখবে শক্তি স্থল। ঠিক আছে, তো দেখো প্রতিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। মহাত্মা গান্ধী রাজঘাট, লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে বিজয়ঘাট, আর ইন্দিরা গান্ধী শক্তিস্থল, আর জওহরলাল নেহরু হচ্ছে শান্তিবন। ঠিক আছে, নেক্সট। এরপরে প্রশ্ন, ভারতের দীর্ঘতম খালের নাম কি? অপশন এ সুয়েজ খাল, বি হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, সি হচ্ছে সম্বর, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো দেখো ফ্রেন্ডস, এখানে প্রশ্ন করেছে ভারতের দীর্ঘতম খালের নাম কি? তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের দীর্ঘতম খাল, ইন্দিরা গান্ধী খাল। ঠিক, নেক্সট। নেক্সট এর পরে যে প্রশ্ন, কাকে বিদ্রোহী কবি বলা হয়? অপশন এ কাশিরাম দাস, বি হচ্ছে দেখো মাইকেল মধুসূদন দত্ত, সি হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর অপশন ডি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। তো বলবে অ্যান্সারটা কী হবে? বিদ্রোহী কবি কাকে বলা হয়? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে কাশিরাম দাসকে বলা হয় কি বলা হয়? জাতীয় কবি বলা হয় কাশিরাম দাসকে, জাতীয় কবি। মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় মধু কবি বলা হয়, কি বলা হয়? মধু কবি। ঠিক আছে, আর কাজী নজরুল ইসলামকে বলা হয় কি বলা হয়? একে বলা হয় বিদ্রোহী কবি বলা হয়। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, সত্যেন্দ্রনাথ দাসকে বলা হয় ছন্দের জাদুকর। ঠিক আছে, নেক্সট। এর পরে যে প্রশ্ন, গোল্ডেন গার্ল আত্মজীবনীটি কার? অপশন এ মাইকেল জ্যাকসন, বি হচ্ছে দেখো ধ্যানচাঁদ, সি হচ্ছে মান্না দে, আর অপশন ডি হচ্ছে দেখো, অপশন ডি হচ্ছে পিটি উষা। তো দেখো ফ্রেন্ডস, এই যে গোল্ডেন গার্ল যে আত্মজীবনীটা, এটা মনে রাখবে পিটি উষার যে আত্মজীবনী, সেটা হচ্ছে গোল্ডেন গার্ল। মাইকেল জ্যাকসনের মনে রাখবে মুন ওয়াল্ক। ঠিক আছে, মুন ওয়াল্ক। ঠিক, আর ধ্যানচাঁদের মনে রাখবে গোল, যেটা গোল শুধু GOAL, এই গোল যেটা, সেটা মনে রাখবে ধ্যানচাঁদের আত্মজীবনী। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। মাইকেল জ্যাকসন হচ্ছে মুন ওয়াল্ক। ঠিক আছে, ধ্যানচাঁদ হচ্ছে গোল, মান্না দে হচ্ছে জীবনের জল সাগরে, পিটি উষার মনে রাখবে গোল্ডেন গার্ল। ঠিক, নেক্সট পরে যে প্রশ্ন 62 নম্বর, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এ সাহিত্য, বি চলচ্চিত্র, সি হচ্ছে সঙ্গীত, আর অপশন ডি হচ্ছে খেলাধুলা। তো দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হয় চলচ্চিত্রের দিক থেকে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, সাহিত্যের জন্য দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার, চলচ্চিত্রের জন্য দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার, সঙ্গীতের জন্য দেওয়া হয় গ্র্যামি পুরস্কার, আর খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় কি পুরস্কার? অর্জুন পুরস্কার আর দ্রোণাচার্য পুরস্কার। এই দুটো পুরস্কার খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট পরে যে প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য আর কি? ঠিক আছে, অপশন এ তামিলনাড়ু, বি হচ্ছে দেখো ওড়িশা, সি হচ্ছে কেরল, আর অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো দেখো কুচিপুড়ি যেটা, সেটা মনে রাখবে এটা হবে অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, লোকনৃত্য বা নৃত্য, অন্ধ্রপ্রদেশের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। তো দেখো ফ্রেন্ডস, তামিলনাড়ুর ক্ষেত্রে মনে রাখবে ভারতনাট্যম, উড়িষ্যার ক্ষেত্রে মনে রাখবে ওড়িশি। ঠিক আছে, আর কেরলের ক্ষেত্রে মনে রাখবে মোহিনীঅট্টম হচ্ছে কেরলের। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে হচ্ছে কুচিপুড়ি। 64 নাম্বার কি বলছে দেখো, রাসলীলা কোথাকার জনপ্রিয় উৎসব? অপশন এ আসাম, বি হচ্ছে কর্ণাটক, সি হচ্ছে গুজরাট, আর অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। তো বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো এখানে কিন্তু উত্তরপ্রদেশ অপশনে দেওয়া নেই। ঠিক আছে, উত্তরপ্রদেশ দেওয়া নেই। তো বলবে অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সারটা হবে আসাম। যদি উত্তরপ্রদেশ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে উত্তরপ্রদেশ করবে, সেক্ষেত্রে কিন্তু আসামটা দেওয়া থাকবে না অবশ্যই, কিন্তু ঠিক মাথায় রাখবে। ঠিক আছে, যদি আসাম দেওয়া থাকে সেক্ষেত্রে মনে রাখবে আসাম হবে এর সঠিক অ্যান্সার। রাসলীলা হচ্ছে আসামের জনপ্রিয় উৎসব। তো দেখো ফ্রেন্ডস, আসামে আরও উৎসব রয়েছে, যেমন হচ্ছে বিহু রয়েছে, রাসলীলা, খেল গোপাল। ঠিক আছে, তারপর দেখো ফ্রেন্ডস, গুজরাটের ক্ষেত্রে রয়েছে গরবা, ডান্ডিয়া, রাস, এগুলো হচ্ছে গুজরাটের। কর্ণাটকের ক্ষেত্রে আচ্ছা, তারপর দেখো মহারাষ্ট্রের ক্ষেত্রে মনে রাখবো তামাশা, দহিকলা, লোভিনী, এগুলো হচ্ছে মহারাষ্ট্রের জনপ্রিয় উৎসব। ঠিক, নেক্সট পরে যে প্রশ্ন 65 নাম্বার, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? অপশন এ বাঁশি, বি হচ্ছে সরোদ, অপশন সি সেতার, আর অপশন ডি হচ্ছে বেহালা। তো দেখো এর অ্যান্সারটা কী হবে অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে হরিপ্রসাদ চৌরাসিয়া, এটা তোমাদেরকে আমি ট্রিকের সাহায্যে এখনই মনে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো হরিপ্রসাদ চৌরাসিয়া, হরি মানে কি? হরি মানে কৃষ্ণ, আর কৃষ্ণ কী বাজায়? হরি মানে কি? হরি মানে কৃষ্ণ, কৃষ্ণ কী বাজায়? কৃষ্ণ বাজায় বাঁশি। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। হরিপ্রসাদ চৌরাসিয়া যে বাঁশি বাদ্যযন্ত্রটার সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, বাঁশির সঙ্গীত শিল্পী ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো 66 নাম্বার, এখানে 66 নম্বর প্রশ্ন ত্রিপিটক হবে, এখানে একটু মিস্টেক হয়েছে। ত্রিপিটক কাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল? অপশন আচ্ছা, এটা ত্রিপিটক হবে। ঠিক আছে, কাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল? অপশন এ হচ্ছে দেখো জৈনদের, বি হচ্ছে বৌদ্ধদের, সি হচ্ছে খ্রিস্টানদের, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো দেখো এখানে ত্রিপিটক কাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল? এর অ্যান্সারটা হবে অপশন বি, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, যেটা পালি ভাষায় লেখা। এটা কিন্তু মাথায় রাখবে, পালি ভাষায় লেখা।
ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ওনাম কোথাকার বিখ্যাত উৎসব? অপশান এ বিহার, বি হচ্ছে কর্ণাটক, সি হচ্ছে কেরল, আর অপশান ডি হচ্ছে আসাম। তো বলবে অ্যান্সারটা কী হবে? ওনাম যেটা সেটা কোথাকার বিখ্যাত উৎসব? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে বিহারে যে সমস্ত উৎসবগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ছট, কর্মা, সোনপুর মেলা, এগুলো হচ্ছে বিহারের জনপ্রিয় উৎসব, ঠিক আছে। আর কর্ণাটকের ক্ষেত্রে মনে রাখবে মকর রয়েছে, মকর সংক্রান্তি, দোসেরা, এগুলো হচ্ছে কর্ণাটকের বিখ্যাত উৎসব। কেরালার ক্ষেত্রে মনে রাখবে, কেরালার ক্ষেত্রে হচ্ছে ওনাম, বিশু আর নবরাত্রি, এগুলো হচ্ছে কেরালার জনপ্রিয় উৎসব, মাথায় রাখবে। ওনাম যেটা সেটা হচ্ছে কেরালার ক্ষেত্রে, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, আসামের ক্ষেত্রে মনে রাখবে বিহু রয়েছে আর রয়েছে বসন্ত উৎসব, এগুলো রয়েছে আসামের জনপ্রিয় উৎসব, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশান এ 10 জানুয়ারি, বি হচ্ছে 10 মার্চ, সি হচ্ছে 10 সেপ্টেম্বর, আর অপশান ডি হচ্ছে 10 ডিসেম্বর। দেখো ফ্রেন্ডস, এই যে নোবেল পুরস্কার বা বিভিন্ন যে সমস্ত পুরস্কার প্রতিটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি কালকের ক্লাসে। যদি তোমরা সেই ক্লাসটা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, ঠিক আছে। স্ট্র্যাটেজিকের মধ্যে মোস্ট 5টা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আলোচনা করেছি, আর সাথে সেই টপিক সেই প্রশ্নগুলো কীভাবে মনে রাখবে তার ট্রিকটাও কিন্তু সেই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, প্রতিটা জিনিসের ট্রিক বলে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবে একবার। স্ট্র্যাটেজিকের মধ্যে যে সমস্ত 5 থেকে 7টা প্রশ্ন আছে তোমরা সেই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। 5 থেকে 7টা প্রশ্ন তো অবশ্যই কমন পাবে, মিনিমাম 5টা তো প্রশ্ন কমন পাবে একদম 100%, ঠিক আছে। তো দেখো, প্রতি বছর কোন তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা মনে 10 ডিসেম্বর দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? স্টকহোমে দেওয়া হয় 10 ডিসেম্বর, ঠিক। নেক্সট দেখো, এরপরে যে প্রশ্ন, বশীকরণের মন্ত্রাদি বেদের কোন অংশে পাওয়া যায়? অপশান এ ঋগ্বেদে, বি হচ্ছে সামবেদে, সি হচ্ছে অর্থব্য বেদে, আর অপশান ডি হচ্ছে যজুর বেদে। তো বলবে অ্যান্সারটা কী হবে? বশীকরণের মন্ত্রাদি যেটা সেটা বেদের কোন অংশে পাওয়া যায়? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশান সি, ঠিক আছে। অপশান সি, অর্থব্য বেদের মধ্যে পাওয়া যায় বশীকরণের মন্ত্রাদি। তো দেখো ফ্রেন্ডস, ঋগ্বেদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তোমাদেরকে আমি একটার পর একটা বলে দিই। দেখো, একটা হচ্ছে প্রথম হচ্ছে যে দেবদেবীর যে সমস্ত স্মৃতি শ্রুতি গানগুলো সেগুলো পাওয়া যায় ঋগ্বেদের মধ্যে, ঠিক আছে। তারপর দেখো সামবেদের মধ্যে পাওয়া যায়, মনে রাখবে এখান থেকে পাওয়া যায় এই যজ্ঞের সময় যে স্রোতগুলি গীত হতো, যজ্ঞের সময় যে সমস্ত স্রোত গীত হতো, ঠিক আছে, যা সাম গান নামে পরিচিত, সেগুলো সামবেদের মধ্যে পাওয়া যায়। অর্থবেদের মধ্যে কী পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায়, মনে রাখবে এখান থেকে পাওয়া যায় বশীকরণের মন্ত্রাদি পাওয়া যায়। আর কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় চিকিৎসা বিদ্যা, ঠিক আছে। চিকিৎসা বিদ্যা সেগুলো অর্থবেদের মধ্যেই পাওয়া যায়, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, যজুর্বেদের মধ্যে কী পাওয়া যায়? এখানে পাওয়া যায় যাগ যে সমস্ত যজ্ঞের মন্ত্রাদি, ঠিক আছে, এগুলো পাওয়া যায় যজুর্বেদের মধ্যে, যজ্ঞের মন্ত্রাদি, ঠিক আছে। প্রতিটি কিন্তু মাথায় রাখবে, ঠিক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থবেদটা। এখান থেকে চিকিৎসাবিদ্যা আর কি পাওয়া যায়? বশীকরণের মন্ত্রাদি, এগুলো কিন্তু আলোচনা করা আছে এই অর্থবেদের মধ্যে, ঠিক আছে। নেক্সট পরে যে প্রশ্ন 69 নম্বর যেটা, সেটা হচ্ছে লৌথাল কেন্দ্রটা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ রাভি, বি হচ্ছে সবরমতী, সি হচ্ছে সিন্ধু, আর অপশন ডি হচ্ছে ঘাঘর। তো বলবে অ্যান্সারটি কী হবে? লৌথাল যে কেন্দ্রটা সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, লৌথাল যে কেন্দ্রটা সেটা মনে রাখবে এটা সবরমতী, অপশন বি, ঠিক আছে। সবরমতী নদীর তীরে অবস্থিত লৌথাল কেন্দ্রটা, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? এটা মনে রাখবে গুজরাটে অবস্থিত লৌথাল কেন্দ্রটা, ঠিক আছে। প্রতিষ্ঠা করে কি? এস আর রাও এর প্রতিষ্ঠা করে, ঠিক আছে, প্রতিষ্ঠা করে লৌথাল কেন্দ্রটাকে, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, রাভি নদীর তীরে অবস্থিত, মনে রাখবে হরপ্পা কেন্দ্রটা রাভি নদীর তীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? বর্তমানে পাঞ্জাবে অবস্থিত, পাকিস্তানে, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, এটা আবিষ্কার করে 1921 সালে কি আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। তারপর রয়েছে সবরমতী, যেটা বললাম লৌথালে। সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো কেন্দ্রটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে 1922 সালে, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, ঘাঘর নদীর তীরে অবস্থিত, মনে রাখবে ঘাঘর নদীর তীরে অবস্থিত, মনে রাখবে কালীবঙ্গাল কেন্দ্রটা, ঠিক আছে, ঘাঘর নদীর তীরে অবস্থিত, ঠিক। তো দেখো, এরপর নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 71 নাম্বার, সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল? অপশান এ কৃষিকাজ, বি হচ্ছে পশুপালন, সি হচ্ছে কৃষিকাজ ও পশুপালন, আর অপশান ডি হচ্ছে ব্যবসা ও বাণিজ্য। তো সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা ছিল, মনে রাখবে খুবই উন্নত মানের এই সভ্যতাটা ছিল, তাই এর প্রধান জীবিকা ছিল, মনে রাখবে ব্যবসা আর বাণিজ্য। কৃষিকাজ আর পশুপালন নয়, ঠিক আছে, এটা ব্যবসা বাণিজ্য ছিল সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে দুটো প্রশ্ন হয়, ঠিক আছে।
আমি তোমাদেরকে বলে দিই, একটা হচ্ছে সিন্ধু সভ্যতা, একটা হচ্ছে আর্য সভ্যতা। তো সিন্ধু সভ্যতা ছিল কিন্তু উন্নত মানের সভ্যতা, আর্য সভ্যতা যেটা সেটা ছিল কিন্তু একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা, এটা ছিল একটা নগর কেন্দ্রিক, এটা ছিল একটা গ্রাম কেন্দ্রিক। এর মধ্যে কি, এর মধ্যে ব্যবসা বাণিজ্য হতো, কিন্তু এর মধ্যে যে আর্য সভ্যতার মধ্যে এরা কী করতো, এরা কৃষিকাজে পশুপালন ছিল এদের প্রধান জীবিকা, আর এদের প্রধান জীবিকা ছিল ব্যবসা ও বাণিজ্য। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় এগুলো থেকে, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন 72 নাম্বার, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? অপশন এ 29 বছর, বি হচ্ছে 30 বছর, সি হচ্ছে 31 বছর, আর অপশন ডি হচ্ছে 35 বছর। কত বছর বয়সে মহাবীর জৈন গৃহত্যাগ করে? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর যে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। 30 বছর বয়সে মহাবীর জৈন গৃহত্যাগ করে, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, মহাবীর জৈন সম্পর্কে আমি তোমাদের কতগুলো জিনিস ডিটেলসে বলে দিই, যেটা মনে রাখবে। মহাবীর জৈন তার মৃত্যু হয়, মনে রাখবে 468 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। 468 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এই যে মহাবীর জৈন মনে রাখবে, এগুলো এর মধ্যে থেকে প্রশ্ন দেয়, ঠিক আছে। 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন, ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা? অপশন এ অশ্ব ঘোষ, বি হচ্ছে বিশাখ দত্ত, সি হচ্ছে বল্লাল সেন, আর অপশন ডি হচ্ছে নাগ সেন। তো বলবে অ্যান্সারটা কী হবে, বুদ্ধচরিত গ্রন্থটা কার লেখা? তো মনে অশ্ব ঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত গ্রন্থটা, ঠিক আছে। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এর পরে যে, আচ্ছা, তো তার আগে আমরা দেখে নেবো যে অশ্ব ঘোষ বুদ্ধচরিত, বিশাখ দত্ত মনে রাখবে মুদ্রা রাক্ষস রচনা করেন, ঠিক আছে। বল্লাল সেন মনে রাখবে দান সাগর, অদ্ভুত সাগর, এই দুটো গ্রন্থ রচনা করেন, ঠিক আছে। আর নাগ সেন মনে রাখবে, নাগ সেনের দেওয়া নেই, ঠিক আছে। নেক্সট দেখো, সকারি কার উপাধি? অপশন এ বিন্দুসার, বি হচ্ছে সমুদ্রগুপ্ত, সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর অপশন ডি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো প্রত্যেকে জানাবে তো এর অ্যান্সারটা কী হবে, সকারি কার উপাধি। তো দেখো ফ্রেন্ডস, সকারি যেটা সেটা মনে রাখবে। আচ্ছা, তার আগে দেখে নাও বিন্দুসার যেটা তার উপাধি যেটা সেটা হচ্ছে অমিত্রঘাত, ঠিক আছে। সমুদ্রগুপ্তের উপাধি কি? এটা মনে রাখবে ভারতের নেপোলিয়ান হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি। আর দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি মনে রাখবে সকারি, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধির নাম হচ্ছে সকারি, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আর প্রথম শুধু চন্দ্রগুপ্ত যদি বলা হয় উপাধি, সেক্ষেত্রে মনে রাখবে মহারাজ ধীরাজ। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি যেটা সেটা হচ্ছে সকারি, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। দেখো ফ্রেন্ডস, এই যে উপাধি কার উপাধি কোনগুলো, এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন হয়। আর কোন বংশের প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ রাজাকে, শেষ রাজাকে, এই তিনটে কিন্তু অবশ্যই মনে রেখে যাবে, মানে মাথায় রেখে যাবে। প্রথম রাজাকে, শেষ রাজাকে, শ্রেষ্ঠ রাজাকে, কোন বংশে, যে সমস্ত বংশগুলো রয়েছে, পাল বংশ, সেন বংশ, হর্ষঙ্ক বংশ, তো এই বংশগুলোর মানে প্রতিষ্ঠাতাকে, শেষ রাজাকে, আর আর যেটা শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট পরে যে প্রশ্ন 75 নাম্বার, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাকে? অপশন এ বিম্বিসার, বি হচ্ছে শিশুনাগ, সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর অপশন ডি হচ্ছে দেখো সিমুখ। তো বলবে অ্যান্সারটা কী হবে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা কে? তো দেখো ফ্রেন্ডস, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা হচ্ছে বিম্বিসার, মাথায় রাখবে, বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, শিশুনাগ মনে রাখবে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা, চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, সিমুখ মনে রাখবে সিমুখ হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুখ, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন 76 নাম্বার, অশোকের রাজধানীর নাম কি? অপশন এ রাজগৃহ, অপশন বি হচ্ছে দেখো পাটলিপুত্র, সি হচ্ছে বাদামি, আর অপশন ডি হচ্ছে বৈশালী। তো দেখো ফ্রেন্ডস, রাজগৃহ, পাটলিপুত্র, বাদামি, বৈশালী, এর মধ্যে হবে অপশন বি পাটলিপুত্র, যেটা সেটা হচ্ছে অশোকের রাজধানীর নাম, ঠিক। তো দেখো এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে খানুয়ার যুদ্ধ কত সালে হয়? অপশন এ হচ্ছে 1526 সালে, বি হচ্ছে 1527, সি হচ্ছে 1529, আর অপশন ডি হচ্ছে 1539। তো বলবে অ্যান্সারটি কী হবে, খানুয়ার যুদ্ধ যেটা সেটা কবে হয়, প্রত্যেকের পারা উচিত। তো দেখো ফ্রেন্ডস, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়, দ্বিতীয় যুদ্ধ যেটা, আচ্ছা সরি, খানুয়া যুদ্ধ যেটা সেটা 1527 সালে খানুয়া যুদ্ধটা হয়, খুবই ইম্পর্টেন্ট। প্রথম যুদ্ধ 1526-এ, দ্বিতীয় যুদ্ধ 1527-এ, ঠিক আছে। আর দেখো 1529 সালে মনে রাখবে ঘরঘরা যুদ্ধ হয়, আর 1939 সালে মনে রাখবে চৌসারের যুদ্ধ হয়, ঠিক আছে। নেক্সট এরপরে যে প্রশ্ন, করাচি শহরটা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সিন্ধু, বি হচ্ছে ইরাবতী, সি হচ্ছে কাবুল, আর অপশন ডি হচ্ছে টাইবার। তো বলবে অ্যান্সারটা কী হবে, করাচি শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ সিন্ধু নদীর তীরে অবস্থিত করাচি শহরটা, ঠিক আছে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো করাচি শহরটা সিন্ধু নদীর তীরে অবস্থিত, ইরাবতী নদীর তীরে অবস্থিত লাহোর শহরটা, ঠিক আছে। কাবুল যে শহরটা সেটা কাবুল নদীর তীরেই অবস্থিত। টাইবার যে শহরটা সেটা মনে রাখবে রোম নদীর তীরে অবস্থিত টাইবার শহরটা, ঠিক আছে। নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো 79 নাম্বার, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ দামোদর, বি হচ্ছে গঙ্গা,
সি হচ্ছে কৃষ্ণা আর অপশন ডি হচ্ছে ভাগীরথী। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু তোমাদেরকে আমি এখনই মানে মুখস্থ করে দেবো, ঠিক আছে, যে নাগার্জুন সাগর যে প্রকল্পটা সেটা কোন নদীর তীরে অবস্থিত। তো দেখো ফ্রেন্ডস, এই যে এখানে দেখো নাগার্জুন, নাগার্জুন দেখো এই শব্দটাতে অর্জুন কথাটা আসছে, নাগার্জুন অর্জুন, নাগার্জুন অর্জুন। তো দেখো অর্জুন মানে মনে রাখবে অর্জুনের সাথে কে থাকে রথে। দেখো যে মহাভারত যে যুদ্ধটাতে হয়েছিল তার সাথে অর্জুনের সাথে কে ছিল, অর্জুনের সাথে কে ছিল, শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মানে কৃষ্ণা, কৃষ্ণ মানে কৃষ্ণ নদীর তীরে অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্পটা। এটা কিন্তু মাথায় রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় এখান থেকে, ঠিক আছে। নেক্সট, তো দেখো দামোদর নদীর তীরে অবস্থিত দামোদর উপত্যকা, ঠিক আছে। গঙ্গা নদীর তীরে অবস্থিত ফারাক্কা পরিকল্পনা, ফারাক্কা পরিকল্পনা যেটা সেটা গঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্প, ভাগীরথী নদীর তীরে অবস্থিত তেহেরি প্রকল্প, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন 80 নাম্বার, যে রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক, অপশন এ বিহার, বি হচ্ছে উত্তরপ্রদেশ, সি হচ্ছে কর্ণাটক আর অপশন ডি হচ্ছে রাজস্থান। তো বলবে অ্যান্সারটা কী হবে, কোন রাজ্যের মধ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক। তো এর সঠিক উত্তর হবে ইউপি, অপশন বি, ঠিক আছে, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে ভোটারের সংখ্যা রয়েছে সর্বাধিক, ঠিক আছে। নেক্সট 81 নম্বর প্রশ্ন, কত সালে মানে কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারকরা অবসর নেয়। অপশান এ 58 বছর, বি 60 বছর, সি হচ্ছে 62 বছর আর অপশান ডি 65 বছর। তো কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারকরা অবসর নেয়, এর অ্যান্সারটা হবে 65 বছর বয়সে, অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারকরা অবসর নেয়, ঠিক আছে। নেক্সট পরে যে প্রশ্ন, কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়। অপশান এ অর্থ কমিশন, বি হচ্ছে যোজনা কমিশন, সি হচ্ছে নির্বাচন কমিশন আর অপশান ডি হচ্ছে লোকসভা। তো বলবে অ্যান্সারটা কী হবে, কোনটা নিম্নের মধ্যে কোনটা সংবিধান দ্বারা গঠিত নয়। তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশান এ, ঠিক আছে, অপশান এ অর্থ কমিশন যেটা সেটা সংবিধান দ্বারা গঠিত নয়, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, এখানে দেখো ফ্রেন্ডস একটু আমার মানে একটু কনফিউজ আছে, ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সারটা একটু কনফিউজ আছে। তোমরা যদি পারো এই অ্যান্সারটা অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, সংবিধান দ্বারা গঠিত নয় কোনটা, অর্থ কমিশন, যোজনা কমিশন কি নির্বাচন কমিশন না লোকসভা, ঠিক আছে। এটা কিন্তু তোমরা আমাকে পারলে কমেন্ট করে জানাবে যারা যারা পারবে। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 83 নাম্বার, যেটা PAN এর সম্পূর্ণ নাম কি। অপশান এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অপশান বি হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সি হচ্ছে দেখো পাসবুক অ্যাকাউন্ট নাম্বার আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। দেখো PAN এর সম্পূর্ণ নাম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট পরে যে প্রশ্ন, ভারতের প্রাচীন তৈল শোধনাগার হল। অপশান এ হলদিয়া, বি হচ্ছে দিগ্বয়, অপশান সি হচ্ছে দেখো বরোদা আর অপশান ডি হচ্ছে মুম্বাই। তো বলবে অ্যান্সারটা কী হবে, ভারতের প্রাচীন তৈল শোধনাগার হলো, এটার অ্যান্সারটা কী হবে। তো দেখো এর সঠিক উত্তরটা হবে অপশান বি, দিগ্বয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। আর দেখো ফ্রেন্ড, যদি প্রশ্ন করছে ভারতের সব থেকে বড় তৈল শোধনাগারের নাম, সেটা মনে রাখবে মুম্বাই, ঠিক আছে, অপশান ডি মুম্বাই। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন যে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে। অপশান এ সেপ্টেম্বর 2013-তে, বি দেখো মার্চ 2013-তে, সি জুন 2013-তে আর অপশান ডি হচ্ছে অক্টোবর 2013-তে। তো বলবে অ্যান্সারটি কী হবে, এর সঠিক উত্তর হবে অপশান ডি, অক্টোবর 2013 সালে কন্যাশ্রী প্রকল্পটা চালু হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, এই যে আমাদের রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, ঠিক আছে, তো এই সমস্ত প্রকল্পগুলো মানে কবে চালু হয়, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নিয়ে যাবে। একটা প্রশ্ন তোমাদের মনে হয় আসবে আর, ঠিক আছে। কেন কি দেখো ফ্রেন্ডস, WBCS এর প্রিলিমিনারি এক্সামে এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, 1 থেকে 2টো প্রশ্ন। তোমাদের কিন্তু WBCS কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামে একটা প্রশ্ন কিন্তু আসার আছে, সম্ভাবনা আছে, ঠিক আছে, এই প্রকল্পগুলো থেকে। নেক্সট দেখো জিপসাম যে ধাতুর আকরিক। অপশান এ লোহা, বি হচ্ছে ক্যালসিয়াম, সি হচ্ছে সোডিয়াম আর অপশান ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো মনে রাখবে ক্যালসিয়াম ধাতুর আকরিক হচ্ছে জিপসাম, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন, কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে। অপশান এ টার্টারিক অ্যাসিড, বি হচ্ছে সাইট্রাস অ্যাসিড আর অপশান ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো কেটে যাওয়া দুধে মনে রাখবে, আর দেখো অপশান ডি যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অপশান ডি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো কেটে যাওয়া দুধের মধ্যে মনে রাখবে অপশান ডি ল্যাকটিক অ্যাসিড থাকে, কেটে যাওয়া দুধের মধ্যে, মানে ফেটে যাওয়া দুধের মধ্যে বা কেটে যাওয়া দুধের মধ্যে, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন, একটি উড়ন্ত বিমানে কি থাকে, কেবলমাত্র স্থিতিশক্তি, কেবলমাত্র গতিশক্তি, দুটোই থাকে, ঠিক আছে, স্থিতিশক্তি গতিশক্তি দুটো থাকে আর অপশান ডি হচ্ছে দেখো কোনোটি নয়। তো দেখো ফ্রেন্ডস, একটা উড়ন্ত জাহাজের মধ্যে মনে রাখবে, উড়ন্ত জাহাজের মধ্যে
স্থিতিশক্তি আর গতিশক্তি দুটোই থাকে, ঠিক আছে। সে গতিতে থাকে আবার স্থিতিতে, যদি সে পড়ে যায় তাহলে একটা গতি মানে শক্তি থাকবে, সেটা হচ্ছে স্থিতিশক্তি, তাহলে দুটোই থাকে। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এবার পরের যে প্রশ্ন 89 নাম্বার, বার যে রাশিটির একক। অপশান এ তাপ, বি হচ্ছে তাপমাত্রা, সি হচ্ছে তড়িৎ প্রবাহ, আর অপশান ডি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। দেখো বার যেটা সেটা মনে রাখবে অপশান ডি, বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার, ঠিক আছে। নেক্সট এবার পরে যে প্রশ্ন, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। অপশান এ রূপাকে, বি সোডিয়ামকে, সি জিঙ্ককে, আর অপশান ডি হচ্ছে অ্যালুমিনিয়ামকে। তো বলবে অ্যান্সারে কী হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রত্যেকের পারা উচিত। তো দেখো ফ্রেন্ডস, সোডিয়াম যে ধাতুটাকে এটা কিন্তু ছুরি দিয়ে কাটা যায়, ঠিক আছে, ছুরি দিয়ে কাটা যায় সোডিয়াম ধাতুকে, ঠিক আছে। নেক্সট 91 নম্বর প্রশ্ন, শব্দের গতি সর্বোচ্চ হয় কখন। অপশান এ রাতে, বি হচ্ছে শীতকালে, বি হচ্ছে গ্রীষ্মকালে, সি হচ্ছে শীতকালে, আর ডি হচ্ছে সবসময়। দেখো শব্দের গতি যেটা সেটা সর্বোচ্চ হয়, মনে রাখবে শীতকালে সর্বোচ্চ হয়, শীতকালে সর্বোচ্চ হয় শব্দের গতিটা। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট 92 নম্বর প্রশ্ন, নিউটনের কোন সূত্রে বলের সংজ্ঞা পাওয়া যায়। অপশান এ প্রথম সূত্র, বি দ্বিতীয় সূত্র, সি তৃতীয় সূত্র, আর অপশান ডি হচ্ছে অভিকর্ষীয় সূত্রে। তো দেখো ফ্রেন্ডস, নিউটনের মনে রাখবে নিউটনের প্রথম সূত্রে বলের সংজ্ঞাও পাওয়া যায়, প্রথম সূত্রে বলের সংজ্ঞা আর জাইড্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বিতীয় সূত্রের মধ্যে কী পাওয়া যায়, বলের একক, এসআই একক, সিজিএস একক যেটা, আর এফপিএস একক, এই তিনটে একক বলের এককগুলো দ্বিতীয় সূত্রের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। আর কি পাওয়া যায়, আর ভরবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায় দ্বিতীয় সূত্রের মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 93 নাম্বার, মরুভূমির মরীচিকার কারণ হলো। অপশান এ বিক্ষেপণ, বি হচ্ছে প্রতিফলন, সি হচ্ছে বাতিচার, আর অপশান ডি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো মরীচিকার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে অপশান ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে মরীচিকার প্রধান কারণ, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 94 নাম্বার, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত। অপশান এ সর্বাধিক, বি হচ্ছে দেখো 0, সি হচ্ছে ভূপৃষ্ঠের সমান, আর অপশান ডি হচ্ছে ভূপৃষ্ঠের অর্ধেক। তো পৃথিবীর কেন্দ্রে বলা হয়েছে, দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত। তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো এই সূত্রটা, যে জি সমান কি হয়, জি সমান হয় ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। আর মানে রেডিয়াস, ঠিক আছে, আর মানে রেডিয়াস। তো দেখো ফ্রেন্ডস, ব্যাসার্ধ যদি পৃথিবীর কেন্দ্রে যায় তাহলে কি ব্যাসার্ধটা শূন্য হয়ে যাবে, আর যদি এই মানটা শূন্য হয়ে যায় তাহলে পুরো মানটা কি হবে, পুরো মানটা হবে 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে মনে রাখবে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান, অভিকর্ষীয় ত্বরণের মান যেটা, সেটা কি হয়, 0 হয়ে যায়। যদি এখানে একটা প্রশ্ন করে যে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত, তো তখন ফ্রেন্ডস যদি প্রশ্ন করে যে ওজন কত, তো মনে রাখবে ওজন যেটা সেটা কিন্তু 0 হয়ে যায়। ওজন মানে কি mg মানে কি, জিটা দেখো জিটাই 0 হয়ে যায়, তার মানে কি জিটা যদি 0 হয় তাহলে এম এর মানটাও তো 0, ঠিক আছে। তাই পৃথিবীর কেন্দ্রে কি হয়, জি এর মান যেটা সেটা 0 হয়ে যায়। আর যদি প্রশ্ন করে যে পৃথিবীর কেন্দ্রে ভর, কোনো বস্তুর ভর যেটা সেটা কত হয় পৃথিবীর কেন্দ্রে, তো দেখো ফ্রেন্ডস, মানে কোনো বস্তুর ভর যেটা সেটা পৃথিবীর কেন্দ্র যত থাকবে, ঠিক আছে, মানে ভূপৃষ্ঠে যত থাকবে, ভূপৃষ্ঠের মধ্যে যত থাকবে, পৃথিবীর কেন্দ্র সেই ভরটা ততই থাকবে। ভরের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পরিবর্তন হয় কিসের, ওজনের পরিবর্তন হয়, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন 95 নাম্বার, রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত। অপশন এ ভরের না, এখানে ভরের সূত্র হবে, ঠিক আছে, ভরের সূত্র, ঠিক আছে। অপশন বি দেখো শক্তির সূত্র সংরক্ষণ, অপশন সি হচ্ছে ভরবেগের সংরক্ষণ, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো দেখো ফ্রেন্ডস, ভরবেগের সংরক্ষণ যেটা সেটা কোথায়, নিউটন তৃতীয় সূত্রের মধ্যে রয়েছে, যেখানে নিউটন তৃতীয় সূত্র থেকে কি রকেটের কার্যনীতি সম্পর্কে আমরা জানি, ঠিক আছে। তো এর অ্যান্সারটা হবে অপশন সি, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। নেক্সট পরে যে প্রশ্ন, নিচের কোনটি উৎসেচক। অপশন এ গ্লুকাগন, অপশন বি ইনসুলিন, সি দেখো সোমাটোট্রপিন, আর অপশন ডি হচ্ছে ট্রিপসিন। তো বলবে নিচের মধ্যে কোনটা উৎসেচক। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন বি, ঠিক আছে, অপশন বি ইনসুলিন যেটা সেটা একটা কি, একটা হরমোন, এটা কিন্তু একটা হরমোন, ঠিক আছে। তো এর সঠিক উত্তরটা হবে অপশন এ, গ্লুকাগন হচ্ছে একটা উৎসেচক, ঠিক আছে, অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এর পরে যে প্রশ্ন, মানবদেহের বৃহত্তম পেশিটির নাম মানে কোথায় অবস্থিত, বৃহত্তম পেশিটি সেটা কোথায় অবস্থিত। অপশন এ হাতে, বি হচ্ছে কোমরে, সি হচ্ছে ঘাড়ে, আর অপশন ডি হচ্ছে পায়ে। তো দেখো ফ্রেন্ডস, চোখে যে পেশিটা অবস্থিত সেটা মনে রাখবে আমাদের শরীরের সব থেকে ছোটো পেশি, আর যেটা কোমরে অবস্থিত সেটা মনে রাখবে সব থেকে বড় পেশিটা হচ্ছে কোমরে অবস্থিত। পেশিটার নাম কি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। মানবদেহের সব থেকে বড় পেশিটার নাম কি, আর সব থেকে ছোটো পেশিটার নাম কি, এই দুটো কিন্তু কমেন্ট করে জানাবে যারা পারবে অ্যান্সারটা, ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন
98 নাম্বার, কোন ভিটামিন রক্তে জমাট বাঁধতে সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে আর ভিটামিন ই। তো বলবে অ্যান্সারটা কী হবে? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কি হবে এর সঠিক অ্যান্সার? অপশন সি। ঠিক আছে, নেক্সট এর পরে যে প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড, বি হচ্ছে জল, সি হচ্ছে ক্লোরোফিল আর অপশন ডি হচ্ছে সবগুলোই। তো দেখো কোনটা অ্যান্সার হবে অবশ্যই প্রত্যেকে জানাবে। সালোক সংশ্লেষের জন্য দায়ী, এর অ্যান্সারটা হবে সবগুলোই। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডও চাই, জলও চাই, আবার ক্লোরোফিলও চাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। ঠিক, নেক্সট এবার পরের প্রশ্ন 100 নাম্বার, বংশগতির একক কী? অপশন এ নেফ্রন, বি হচ্ছে ডিম্বাণু, সি হচ্ছে জাইগোট আর অপশন ডি হচ্ছে জিন। তো বলবে অ্যান্সারটা কী হবে? বংশগতির একক হচ্ছে অপশন ডি জিন। ঠিক আছে, মাথায় রাখবে, জিন হচ্ছে বংশগতির একক। বিকের এককের নাম হচ্ছে নেফ্রন। ঠিক আছে, নেক্সট এবার পরে যে প্রশ্ন, রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? অপশান এ ভিটামিন এ, ভিটামিন বি2, ভিটামিন সি আর ভিটামিন কে। তো বলবে অ্যান্সারটা কী হবে? তোমরা সবাই পারবে, রাতকানা রোগ সেটা হবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগটা হয়। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন হচ্ছে, প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? অপশান এ মহাশ্বেতা দেবী, বি হচ্ছে মহাদেবী বর্মা, সি হচ্ছে দেখো অমৃত প্রীতম আর অপশান ডি হচ্ছে ইন্দিরা গোস্বামী। তো বলবে অ্যান্সার কী হবে? প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পায়? এর অ্যান্সারটা হবে অপশান এ মহাশ্বেতা দেবী। অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, এর পরে যে প্রশ্ন, বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি? অপশান এ রুপি, বি হচ্ছে টাকা, সি হচ্ছে রুপিয়া আর অপশান ডি হচ্ছে কিয়াত। তো দেখো ফ্রেন্ডস, বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম হচ্ছে টাকা। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। রুপি যেটা সেটা হচ্ছে কোথায়? আমাদের ভারতের মুদ্রার নাম হচ্ছে, সরি রুপি না, রুপিয়া। ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, ব্রাজিলের রাজধানীর নাম কি? অপশান এ ব্রাসিলিয়া, অপশান বি হচ্ছে সাও পাওলে আর অপশান সি হচ্ছে রিওডি জেনিরো আর অপশান ডি হচ্ছে সালভাডোর। তো বলবে অ্যান্সারটা কী হবে? ব্রাজিলের রাজধানীর নাম, এর সঠিক উত্তর হবে ব্রাসিলিয়া। অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এর পরের যে প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি? অপশান এ হিমালয়, বি হচ্ছে আন্দিজ, সি হচ্ছে মাউন্ট এভারেস্ট আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো পৃথিবীর বলেছে পর্বত শ্রেণী উচ্চতম, এটা হবে হিমালয়। হিমালয় হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বত শ্রেণীর নাম। ঠিক আছে, নেক্সট তো দেখো পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বত শ্রেণী সেটা হচ্ছে হিমালয়। আন্দিজ যেটা সেটা হচ্ছে দীর্ঘতম পর্বত শ্রেণী। দীর্ঘতম পর্বত শ্রেণী হচ্ছে আন্দিজ, মানে দীর্ঘ মানে কি দৈর্ঘ্যে বড়, উচ্চ মানে কি উচ্চতায় বড়। ঠিক আছে, আর দেখো মাউন্ট এভারেস্ট সেটা হচ্ছে কি উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গের নাম। আর যদি প্রশ্ন করে যে আমাদের ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি, সেটা মনে রাখবে K2 হচ্ছে আমাদের ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম। K2 যে সম্পূর্ণ নাম সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো কে পারবে দেখছি K2 এর সম্পূর্ণ নামটা কি হবে। নেক্সট এর পরে যে প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? অপশান এ প্রতিভা পাটেল, বি হচ্ছে দেখো মীরা কুমারী, সি হচ্ছে ইন্দিরা গান্ধী আর অপশান ডি হচ্ছে সুচেতা কৃপালিনী। তো বলবে অ্যান্সারটা কী হবে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু অনেকেই কনফিউজ থাকে, তাই তোমাদের এই কনফিউজটা আমি দূর করে দিই। তো দেখো প্রতিভা দেবী পাটেল মনে রাখবে, এটা হচ্ছে ভারতের প্রথম, তিনি হচ্ছেন মহিলা রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী পাটেল। ঠিক, আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে ইন্দিরা গান্ধী। আচ্ছা, তার আগে দেখি মীরা কুমারী মনে রাখবে লোকসভার অধ্যক্ষ মানে স্পিকার। প্রথম লোকসভার স্পিকার হচ্ছে মহিলা স্পিকার, সেটার নাম হচ্ছে মীরা কুমারী। ঠিক আছে, তিনি হচ্ছেন মীরা কুমারী। আর দেখো ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রী না, হ্যাঁ মুখ্যমন্ত্রী, এখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবে। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে, এটা প্রধানমন্ত্রী হবে। ঠিক আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কে? মহিলা ইন্দিরা গান্ধী। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, সুচেতা কৃপালিনী মনে রাখবে ভারতের প্রথম রাজ্যপাল। মহিলা রাজ্যপালের নাম হচ্ছে সুচেতা কৃপালিনী। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন, স্বর্ণ মন্দিরের শহর কাকে বলে? অপশান এ মেঘালয়, বি হচ্ছে মাদুরাই, সি হচ্ছে অমৃতসর আর অপশান ডি হচ্ছে কলকাতা। বলবে অ্যান্সার কী হবে? স্বর্ণ মন্দিরের দেশ, এর অ্যান্সারটা হবে অপশান সি, অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের দেশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে, মেঘালয়কে বলা হয় মেঘের আবাস, মাদুরাইকে বলা হয় মন্দিরের শহর। এখানে বলা হয় কি বলা হয়? একে বলা হয় মন্দিরের শহর। কিন্তু যদি প্রশ্ন করে যে স্বর্ণ মন্দিরের দেশ, সেক্ষেত্রে মনে রাখবে অমৃতসরকে। ঠিক আছে, স্বর্ণ মন্দিরের দেশ অমৃতসরকে বলা হয়। কলকাতাকে বলা হয় প্রসাদ নগরে। ঠিক, নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন, হিডেনবার্গ লাইন কোন কোন দেশের সীমারেখার নাম? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক জানাবে অ্যান্সারটি কী হবে? ভারত পাকিস্তান, তারপর হচ্ছে দেখো ভারত চীন, ইংল্যান্ড ফ্রান্স আর অপশান ডি হচ্ছে জার্মানি ফ্রান্স।
তো বলবে অ্যান্সারটা কী হবে, হিডেনবার্গ লাইন কোন কোন দেশের সীমারেখার নাম, প্রত্যেক জানাবে অ্যান্সারটা কী হবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ভারত আর পাকিস্তান যেটা সেটা হচ্ছে কোন কোন দেশের, রেড ক্লিফ লাইন আর এলওসি, আর ভারত চীন ম্যাকমোহন লাইন এলএসি, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে রয়েছে ইংলিশ চ্যানেল রয়েছে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে, ঠিক আছে। তারপর দেখো ফ্রেন্ডস, জার্মানি আর ফ্রান্সের মধ্যে রয়েছে হিডেনবার্গ লাইন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, জার্মানি ফ্রান্সের মধ্যে রয়েছে হিডেনবার্গ লাইন, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, যদি প্রশ্ন করেছে 8 ডিগ্রি চ্যানেল যেটা সেটা কোন কোন দেশের সীমারেখার নাম, তোমার ভারত আর মালদ্বীপের সীমারেখার নাম হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হয়েছে ভারত আর শ্রীলঙ্কার যে সীমারেখার নাম কি, মানে 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 কোন দুটা মানে কোন পয়েন্টটা আর কি ভারত আর শ্রীলঙ্কাকে ভাগ করছে, সেটা মনে রাখবে পক প্রণালী, ঠিক আছে। দুটো কিন্তু মাথায় রাখবে। নেক্সট তোমার পড়েছে প্রশ্ন 109 নম্বর, যামিনী রায় হলেন একজন বিখ্যাত নর্তক, বি হচ্ছে জাদুকর, সি চিত্রকর, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো ফ্রেন্ডস মনে রাখবে যামিনী রায় হচ্ছে মানে একজন বিখ্যাত নর্তকী, ঠিক আছে। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট এবার পড়েছে প্রশ্ন, কিশোর কবি কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক জানাবে অ্যান্সারটি কী হবে, ঠিক আছে। জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, অপশন সি হচ্ছে জসিমউদ্দিন, আর অপশন ডি হচ্ছে কালিদাস। তো বলবে অ্যান্সারটি কী হবে, কিশোর কবি কাকে বলে। তো দেখো ফ্রেন্ডস, জীবনানন্দ দাসকে বলা হয় কী বলা হয়, একে বলা হয় রূপসী বাংলার কবি, খুবই ইম্পর্টেন্ট। দেখো ফ্রেন্ডস, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে তোমাদের এক্সামে, এটা হলো প্রিলিমিনারি এক্সামে, ঠিক আছে, কনস্টেবলের। নেক্সট দেখো ফ্রেন্ডস, সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিশোর কবি কাকে বলা হয়, সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর জসিমউদ্দিন কী বলা হয়, একে বলা হয় পল্লী কবি বলা হয় জসিমউদ্দিনকে, ঠিক আছে। কালিদাসকে কী বলা হয়, একে বলা হয় মহাকবি, ঠিক আছে। মহাকবি বলা হয় কাকে, কালিদাসকে, ঠিক। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট ফ্রেন্ডস, এর পরে যে প্রশ্ন 111 নম্বর, কালপেঁচা কার ছদ্মনাম, বিনয় ঘোষ, বি হচ্ছে বিমল ঘোষ, সি হচ্ছে বিনয় মুখোপাধ্যায়, আর অপশন ডি হচ্ছে সুবোধ ঘোষ। দেখো ফ্রেন্ডস, প্রশ্নটা রিপিট হয়েছে, তাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এখানে কিন্তু সবাই কনফিউজ থাকবে অপশন এ আর অপশন বিতে। তো বলবে অ্যান্সারটা কী হবে, কালপেঁচাটা কার ছদ্মনাম। তো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ, বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কালপেঁচা, ঠিক আছে। বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কালপেঁচা, ঠিক। দেখো ফ্রেন্ডস, হুতুম পেঁচা যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা কে, কালী প্রসন্ন সিংহ, যেটা মনে হয় প্রশ্ন নম্বর 1 কি 2 এর মধ্যে ছিল আর কি মনে হয়, ঠিক আছে, হুতুম পেঁচা যেটা। আর কাল পেঁচা যেটা সেটা হচ্ছে বিনয় ঘোষ, বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যেটা সেটা মনে রাখবে যাযাবর, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সুবোধ ঘোষের মনে রাখবে কালপুরুষ। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট হবে তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট 112 নম্বর প্রশ্ন হচ্ছে, জীবন স্মৃতি আত্মজীবনীটি কার, অপশন এ মহাত্মা গান্ধী, বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সি হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, আর অপশন ডি হচ্ছে দেখো যুবরাজ সিং। দেখো জীবন স্মৃতি এই আত্মজীবনী, এটা কার আত্মজীবনী, বইতে জানাবে অ্যান্সারটি কী হবে। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে মহাত্মা গান্ধী যে আত্মজীবনীটা সেটা হচ্ছে মাই স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী, প্রায় তোমরা সবাই জানো, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে আত্মজীবনীটা সেটা হচ্ছে জীবন স্মৃতি, এটা কিন্তু মাথায় রাখবে, জীবন স্মৃতি যেটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম, ঠিক। আর দেখো পণ্ডিত রবিশঙ্কর আত্মজীবনীর নাম হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। আচ্ছা, তার আগে তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাও যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক জানাবে অ্যান্সার কী হবে। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, তিনি একটা কোনো বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন, তার জন্যই তার যে আত্মজীবনী সেটা হচ্ছে মাই মিউজিক সম্পর্কে আত্মজীবনী তার, ঠিক আছে, মাই মিউজিক মাই লাইফ। আর যুবরাজ সিংয়ের হচ্ছে দেখো, যুবরাজ সিংয়ের মনে রাখবে দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা হচ্ছে যুবরাজ সিংয়ের আত্মজীবনীর নাম, দ্য টেস্ট অফ মাই লাইফ, ঠিক আছে। নেক্সট এর পরের প্রশ্ন হচ্ছে 113 নম্বর, গরবা নৃত্য শৈল কোন প্রদেশে প্রচলিত, অপশন এ গুজরাট, বি হচ্ছে মহারাষ্ট্র, সি হচ্ছে উড়িষ্যা, অপশন ডি হিমাচল প্রদেশ। তো বলবে অ্যান্সারটা কী হবে, গরবা নৃত্য শৈল কোন প্রদেশে প্রচলিত। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে গরবা যেটা সেটা মনে রাখবে অপশন এ, ঠিক আছে, গুজরাটের খুব মানে গুজরাট প্রদেশের নৃত্য শৈল গরবা যেটা সেটা গুজরাটের নৃত্য শৈল, ঠিক। নেক্সট এর পরের যে প্রশ্ন, দ্য জঙ্গল বুক এর লেখক কে, অপশন এ রুডইয়ার্ড কিপলিং, অপশন বি হচ্ছে দেখো মার্ক টোয়েন, অপশন সি হচ্ছে দেখো জর্জ অরওয়েল, আর অপশন ডি হচ্ছে দেখো কোনোটিই নয়। দেখো ফ্রেন্ডস, এই যে দ্য জঙ্গল বুক, এটা এএনএম জিএনএম যে এক্সামটা হয়েছিল না, এএনএম আর জিএনএম এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে। জঙ্গল বুক যে মানে বইটা সেটা কার লেখা, তো মনে রাখবে অ্যান্সারটা হবে অপশন এ রুডইয়ার্ড কিপলিং, ঠিক আছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরের যে প্রশ্ন, বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব, অপশন এ পাঞ্জাব, বি হচ্ছে আসাম,
সি হচ্ছে গুজরাট আর অপশন ডি হচ্ছে উড়িষ্যা। তো বলবে অ্যান্সারটা কী হবে, বৈশাখী যেটা সেটা কোন রাজ্যের বিখ্যাত উৎসব। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশন এ, পাঞ্জাবের বিখ্যাত উৎসব হচ্ছে বৈশাখী। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট ফ্রেন্ডস, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের বাজাতেন, মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন। অপশন এ তবলা, বি হচ্ছে সন্তুর, সি হচ্ছে বাঁশি আর অপশন ডি হচ্ছে সেতার। তো বলবে অ্যান্সারটা কী হবে, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন। তো দেখো ফ্রেন্ডস, পান্নালাল ঘোষ, জাকির হোসেন এগুলো ছিলেন তাবলা। অপশন এ, ঠিক আছে, তাবলা সঙ্গীত শিল্পী ছিলেন তারা, পান্নালাল ঘোষ আর জাকির হোসেন। ঠিক। নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন, আর্যদের প্রাচীনতম গ্রন্থটির নাম কি। অপশন এ বেদ, বি হচ্ছে ঋগ্বেদ, সি হচ্ছে সামবেদ আর অপশন ডি হচ্ছে উপনিষদ। তো আর্যদের প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম সাহিত্য। নেক্সট এরপরে প্রশ্ন, আর্য সমাজের গ্রামের প্রধানকে কি বলা হতো। অপশন এ গ্রাম প্রধান, বি হচ্ছে গ্রামীণ, সি হচ্ছে রাজন আর অপশন ডি হচ্ছে গোপ। তোমরা আর্য সমাজের গ্রামের প্রধানকে বলা হতো গ্রামীণ। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট দেখো, গ্রামীণ প্রধানকে বলা হতো গ্রামীণ, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, রাজাকে বলা হতো রাজন, আর গোপকে বলা হতো জনের প্রধানকে বলা হতো গোপ। ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন, আর্য সভ্যতায় ব্যবহৃত ধাতুর নাম কি। অপশন এ তামা, বি হচ্ছে ব্রোঞ্জ, সি হচ্ছে লোহা আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো আর্য সভ্যতার ব্যবহৃত যে ধাতুটা সেটার নাম কি, প্রত্যেক জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, আর্য সভ্যতায় ব্যবহার করা হয় কি, অপশন সি লোহা ধাতুকে ব্যবহার করা হয় আর্য সভ্যতায়, যেটা সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না এর ব্যবহার। কার ব্যবহার, লোহার ব্যবহার পাওয়া যায় না, যেটা আর্য সভ্যতার মধ্যে পাওয়া যায়। ঠিক আছে। নেক্সট তো দেখো ফ্রেন্ডস, তামা ও ব্রোঞ্জ ছিল সিন্ধু সভ্যতার মধ্যে ব্যবহৃত ধাতু। ঠিক আছে। আর লোহা যেটা সেটা হচ্ছে আর্য সভ্যতায় ব্যবহৃত ধাতু। ঠিক আছে। নেক্সট বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কী ভাষায় লেখা, প্রত্যেক জানাবে অ্যান্সারটা। হিন্দি, সংস্কৃত, পালি আর হচ্ছে কোনোটি নয়। দেখো ফ্রেন্ডস, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, আর ত্রিপিটক যেটা সেটা পালি ভাষায় লেখা। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট দেখো, রাজনীতি গ্রন্থটি কার লেখা, নাগার্জুন, আর্যভট্ট, তারপর হচ্ছে দেখো নাগসেন আর অপশান ডি হচ্ছে শুক্রাচার্য। তো বলবে অ্যান্সারটা কী হবে, না রাজনীতি যেটা সেটা কার লেখা। তো দেখো ফ্রেন্ডস, রাজনীতি গ্রন্থটা কার লেখা সেটা বলবো, তার আগে দেখো নাগার্জুন যেটা সেটা হচ্ছে মাধ্যমিক সূত্র, তার লেখা হচ্ছে মাধ্যমিক সূত্র। ঠিক আছে। আর্যভট্টের লেখা মনে রাখবে, আর্যভট্টের লেখা হচ্ছে সূর্য সিদ্ধান্ত, আর্যভট্টের লেখা। ঠিক। তারপর দেখো ফ্রেন্ডস, নাগসেনের লেখা মনে রাখবে রাজনীতি। আচ্ছা, নাগসেনের না, এটা শুক্রাচার্যের লেখা হচ্ছে রাজনীতি গ্রন্থটা। অপশান ডি। ঠিক আছে, শুক্রাচার্যের লেখা রাজনীতি গ্রন্থটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট তো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 122 নম্বর, সিকান্দার লোদির আসল নাম কি। অপশান এ নিজাম খাঁ, বি হচ্ছে ফরিদ খাঁ, সি হচ্ছে খুররম আর অপশান ডি হচ্ছে জালাউদ্দিন মোহাম্মদ। তো বলবে অ্যান্সারটা কী হবে, সিকান্দার লোদির আসল নাম কি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে মনে রাখবে এই যে কার আসল নামটা কী সেটা তোমরা অবশ্যই জেনে নিয়ে যাবে। তো দেখো, নিজাম খাঁ হচ্ছে সিকান্দার লোদির আসল নাম, ফরিদ খাঁ যেটা সেটা মনে রাখবে শের শাহের আসল নাম। ঠিক আছে। শের শাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। খুররম যেটা সেটা মনে রাখবে শাহজাহানের আসল নাম। আর জালাউদ্দিন মোহাম্মদ এটা মনে রাখবে মোহাম্মদ আকবরের আসল নাম হচ্ছে জালাউদ্দিন মোহাম্মদ আকবর। ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজার নাম কি। অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি বৃহদ্রথ, সি হচ্ছে দেখো অশোক আর অপশান ডি হচ্ছে ধননন্দ। তো বলবে অ্যান্সারটা কী হবে, মৌর্য বংশের শেষ রাজার নাম কি। এর অ্যান্সারটা হবে অপশান বি বৃহদ্রথ, হচ্ছে মৌর্য বংশের শেষ রাজার নাম। দেখো ফ্রেন্ডস, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে। আর দেখো বৃহদ্রথ হচ্ছে মৌর্য বংশের শেষ রাজা। ঠিক আছে। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা যদি প্রশ্ন করে সেক্ষেত্রে মনে রাখবে অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে। আর ধননন্দ মনে রাখবে নন্দ বংশের শেষ রাজার নাম হচ্ছে ধননন্দ, নন্দ বংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ। ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন 124 নম্বর, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে। চাঁদে দেখা যায়, মঙ্গলে দেখা যায়, বৃহস্পতি দেখা যায়, কি শনিতে দেখা যায়। বলবে অ্যান্সারটা কী হবে, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে। তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান সি। ঠিক আছে, বৃহস্পতি গ্রহের মধ্যে গ্রেট রেড স্পট দেখা যায়। আর তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাবে তো প্রত্যেকে অ্যান্সারটা, যে গ্রেট ব্ল্যাক স্পট কোন গ্রহের মধ্যে দেখা যায়। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, গ্রেট ব্ল্যাক স্পট ঠিক আছে কোন গ্রহের মধ্যে দেখা যায়। নেক্সট এরপরে যে প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটির নাম কি। অপশান এ বুধ, বি হচ্ছে মঙ্গল, সি হচ্ছে শুক্র আর অপশান ডি হচ্ছে শনি। তো বলবে অ্যান্সারটা কী হবে, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটার নাম কি, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু সবাই
হড়বড়িতে ভুল ভাল উত্তর দিয়ে দেয়। দেখো এখানে প্রশ্ন করেছে পৃথিবী, ঠিক আছে, সূর্যের প্রশ্ন করে নি, এখানে সবাই ভাবে সূর্যের কাছের গ্রহ, অপশন এ, এটা অ্যান্সারটা ভুল। ঠিক আছে, পৃথিবীর শব্দের কাছের গ্রহ হচ্ছে শুক্র, অপশন সি। পৃথিবীর বলেছে মানে শুক্র, ঠিক আছে, যদি সূর্যের বলে সেক্ষেত্রে মনে রাখবে বুধ। ঠিক, নেক্সট পরে যে প্রশ্ন, মূল মধ্যরেখার অপর নাম কি? ঠিক আছে, অপশন এ দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা কি গ্রিনিচের মেডিয়ান। তো বলবে অ্যান্সারটা কি হবে, মূল মধ্যরেখার অপর নাম কি? তো দেখো এর সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, নিরক্ষরেখা হচ্ছে মূল মধ্যরেখার সঠিক নাম, অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো সাইক্লোন কোথায় দেখা যায়? অপশন এ আরব সাগরে, বি হচ্ছে ক্যারিবিয়ান সাগরে, সি হচ্ছে দক্ষিণ ও পূর্ব চীন সাগরে, আর অপশন ডি হচ্ছে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে। তো দেখো ফ্রেন্ডস, এই সাইক্লোন যেটা সেটা মনে রাখবে আরব সাগর আর বঙ্গোপসাগর, এই দুটো সাগরের মধ্যে শুধুমাত্র সাইক্লোন দেখা যায়। ক্যারিবিয়ান সাগরে কি দেখা যায় এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, তাও তোমাদেরকে আমি বলে দিই। দেখো ক্যারিবিয়ান সাগর মনে রাখবে হ্যারিকেন যে ঘূর্ণিঝড়টা সেটা ক্যারিবিয়ান সাগর দেখা যায়, দক্ষিণ ও পূর্ব চীনের মধ্যে দেখা যায় টাইফুনটা, ঠিক আছে, উত্তর ও পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যে দেখা যায় উইলি যে ঝড়টা সেটা উত্তর আর পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যে দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো গোবি মরুভূমি কোথায় অবস্থিত? অপশন এ উত্তর আফ্রিকায়, বি হচ্ছে মঙ্গোলিয়া, সি হচ্ছে অস্ট্রেলিয়া, আর অপশন ডি হচ্ছে সিরিয়া। তো বলবে অ্যান্সারটা কী হবে, গোবি মরুভূমি যেটা সেটা কোথায় দেখা যায়? তো দেখো ফ্রেন্ডস, উত্তর আফ্রিকায় দেখা যায় সাহারা মরুভূমি, মঙ্গোলিয়ায় দেখা যায় গোবি মরুভূমি, এটা কিন্তু মাথায় রাখবে, মঙ্গোলিয়ার মধ্যে দেখা যায় গোবি মরুভূমি। ঠিক, আর দেখো অস্ট্রেলিয়ার মধ্যে দেখা যায় গিবসন মরুভূমি, সিরিয়ার মধ্যে দেখা যায় সিরিয়ার মরুভূমি। ঠিক আছে, নেক্সট এর পরের যে প্রশ্ন 129 নম্বর, পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাতের নাম কি? অপশন এ এঞ্জেল জলপ্রপাত, বি হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, সি হচ্ছে তুগেল জলপ্রপাত, আর অপশন ডি হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত। তো বলবে পৃথিবীর সবথেকে উচ্চতম জলপ্রপাতের নাম কি? তো এর সঠিক উত্তর হবে অপশন এ এঞ্জেল জলপ্রপাত হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম জলপ্রপাতের নাম, এঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস 130 নম্বর প্রশ্ন, আর মাত্র 20টা প্রশ্ন রয়েছে, মোট আমরা 150টা প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো রোম শহরটা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সিন্ধু, বি হচ্ছে ইরাবতী, সি হচ্ছে টাইগ্রিস, আর অপশন ডি হচ্ছে টাইবার। তো বলবে অ্যান্সারটা কী হবে, রোম যেটা সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো এর সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, টাইবার নদীর তীরে অবস্থিত রোম শহরটা, আর সিন্ধু নদীর তীরে অবস্থিত মনে রাখবে করাচি শহরটা, ইরাবতী নদীর তীরে অবস্থিত লাহোর শহরটা। ঠিক আছে, আর টাইগ্রিস নদীর তীরে অবস্থিত মনে রাখবে বাগদাদ শহরটা, আর রোম নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে মানে রোম যেটা সেটা টাইবার নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই যে কোন নদীর তীরে কোন শহরগুলো অবস্থিত এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের আসবে। ঠিক আছে, সেটা তোমরা আমাদের দেশের মধ্যে যে সমস্ত শহরগুলো রয়েছে সেগুলো কোন নদীর তীরে অবস্থিত, আর বিদেশের ক্ষেত্রে যে সমস্ত শহরগুলো রয়েছে সেগুলো কিন্তু মাথায় রাখবে। দুটোর মধ্যে কিন্তু মানে দুটো টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু প্রায় আসার খুবই চান্স রয়েছে। ঠিক আছে, নেক্সট এর পরে যে প্রশ্ন, নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের হ্রদ? অপশন এ মিরিক, বি হচ্ছে উলার, সি হচ্ছে সম্বর, আর অপশন ডি হচ্ছে চিল্কা। তো বলবে অ্যান্সারটা কী হবে, নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের হ্রদ বলেছে। ঠিক আছে, তো প্রত্যেক জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, চিল্কা যে হ্রদটা সেটা কোথায় অবস্থিত? সেটা উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদটা কোথায় অবস্থিত? তো আমি তোমাকে বিস্তারিত বলে দিই। ঠিক আছে, তো মেরিক যে হ্রদটা সেটা মনে রাখবে, এই যে মেরিক হ্রদটা আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে অবস্থিত, বাকি যে সমস্ত হ্রদগুলো সেটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। তো দেখো উলার যে হ্রদটা সেটা মনে রাখবে জম্মু কাশ্মীরে অবস্থিত, সম্বর যে হ্রদটা এটা রাজস্থানে অবস্থিত, চিল্কা যে হ্রদটা সেটা উড়িষ্যার মধ্যে অবস্থিত। ঠিক আছে, নেক্সট এর পরে যে প্রশ্ন 132 নম্বর, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? অপশন এ সংসদ, বি রাষ্ট্রপতি, সি সুপ্রিম কোর্ট, আর অপশন ডি হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তো বলবে অ্যান্সারটা কী হবে, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষ পদে কে রয়েছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন সি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট হবে ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 133 নাম্বার, পঞ্চায়েত রাজ্যের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে কে রয়েছে, মানে সব থেকে উপরে আর কি। পঞ্চায়েত রাজ্যের যে ত্রিস্তর রয়েছে তোমরা সবাই জানো। ঠিক আছে, এক মিনিট, আচ্ছা এটা হবে না প্রশ্নটা। আচ্ছা, পঞ্চায়েত রাজের ত্রিস্তর ব্যবস্থা শীর্ষের কে রয়েছে? ঠিক আছে, মানে শীর্ষে কোন ব্যবস্থাটা রয়েছে? অপশন এ রয়েছে দেখো গ্রাম সভা, বি গ্রাম পঞ্চায়েত, সি জেলা পরিষদ, আর অপশন ডি পঞ্চায়েত সমিতি। তো বলবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, পঞ্চায়েত রাজ্যের শীর্ষে রয়েছে, তোমরা সবাই জানো যে ত্রিস্তর ব্যবস্থা রয়েছে পঞ্চায়েতটা, যার মধ্যে শীর্ষে রয়েছে জেলা পরিষদ। ঠিক আছে, অপশন সি জেলা পরিষদ। ঠিক, নেক্সট ফ্রেন্ডস, অর্থ বিল পাস করার বিষয়কে চূড়ান্ত ক্ষমতা রয়েছে
অর্থ বিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে কার? ঠিক আছে, অপশান এ লোকসভা, বি রাজ্যসভা, সি রাষ্ট্রপতি, আর অপশান ডি অর্থমন্ত্রী। তো বলবে অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, অর্থ বিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে অপশান এ লোকসভার। ঠিক আছে, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস, তথ্য জানার অধিকার আইনটা মানে আরটিআই যে কপিটা আমরা সবাই বলেন আরটিআই করি, তো এই যে আরটিআই যে আইনটা সেটা কবে পাস হয়? অপশান এ 2001, 2005, 2004 আর 2002। তো মনে রাখবে এটা হবে 2005 সালে এই আইনটা পাস হয় আরটিআই, ঠিক আছে, তথ্য জানার আইনটা। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 134 নাম্বার, সংসদ কী কী নিয়ে গঠিত? অপশান এ রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, বি লোকসভা এবং রাজ্যসভা, সি লোকসভা এবং বিধানসভা, আর অপশান ডি হচ্ছে বিধান পরিষদ, বিধানসভা এবং লোকসভা। তো বলবে অ্যান্সারটা কী হবে? সংসদ কী কী নিয়ে গঠিত? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশান এ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা মিলে সংসদ গঠিত। লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা এগুলো মিলে সংসদ গঠিত। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখতে ফ্রেন্ডস, ভারতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? 1 জন, 3 জন, 5 জন কি 7 জন? প্রত্যেক জানাবে অ্যান্সারটা কী হবে? ভারতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা আমার একটু কনফিউজ আছে, মনে হয় অপশান ডি হবে। ঠিক আছে, 7 জন হবে। তোমরা যাদের যদি পারো অ্যান্সারটা অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে তো যে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত। এটা মনে হয় 7 জন হবে। ঠিক আছে, আমার একটু কনফিউজ আছে, মনে হয় 7 জন হবে। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 138 নাম্বার, যেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? অপশান এ স্পিকার, বি হচ্ছে প্রধান বিচারপতি, সি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান, আর অপশান ডি হচ্ছে রাষ্ট্রপতি। তো বলবে অ্যান্সারটি কী হবে? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? এর অ্যান্সারটা হবে অপশান ডি রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন প্রধানমন্ত্রীকে। নেক্সট দেখো ফ্রেন্ডস, 139 নাম্বার, ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয়? অপশান এ কস্টিক সোডা, বি কলিচুন, সি হচ্ছে সোডা মানে পোড়া চুন, আর অপশান ডি হচ্ছে পটাশ। তো বলবে অ্যান্সারটা কী হবে? ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয়? তো দেখো ফ্রেন্ডস, কস্টিক সোডাকে মনে রাখবে সোডিয়াম হাইড্রোক্সাইড বলা হয়। ঠিক আছে, কলিচুনকে বলা হয়, মনে রাখবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা হয় কলিচুনকে, সোডিয়াম হাইড্রোক্সাইড বলা হয় কস্টিক সোডাকে, কলিচুনকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, পোড়া চুনকে মনে রাখবে, পোড়া চুনকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড। কাকে বলা হয়? অপশান সি, পোড়া চুনকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড। আর পটাশে কী বলা হয়? একে বলা হয় পটাশিয়াম কার্বনেট বলা হয় পটাশকে। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হবে, এগুলোর মধ্যে তোমাদের কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। অবশ্যই এই টপিকটা একটু ভালো করে দেখে নিয়ে পর মুখস্থ করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন, ক্যামেরায় ব্যবহৃত হয় কোন ধরনের লেন্স? ঠিক আছে, অপশান এ উত্তল লেন্স, বি হচ্ছে অবতল লেন্স, সি হচ্ছে দর্পণ লেন্স, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটা কী হবে? ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো দেখো ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, অপশান বি, অবতল লেন্স ব্যবহার করা হয় ক্যামেরার মধ্যে। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে গাড়ির যে আমাদের আয়না থাকে, ঠিক আছে, দর্পণ যে গাড়ির মধ্যে থাকে, তো সেই দর্পণটা কোন দর্পণ? অবতল দর্পণ কি উত্তল দর্পণ? সেক্ষেত্রে মনে রাখবে অবতল দর্পণ। ঠিক আছে, সেক্ষেত্রে হবে অ্যান্সারটা অবতল দর্পণ। নেক্সট এর পরে যে প্রশ্ন, ক্ষমতার একক কি? ওয়াটস পার সেকেন্ড, জুল, কিলো জুল, আর হচ্ছে ওয়াট। তো বলবে অ্যান্সারটা কী হবে? ক্ষমতার একক মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশান ডি ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ঠিক আছে, অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। আর তড়িৎ ক্ষমতার একক মনে রাখবে ওয়াট পার সেকেন্ড, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট পার সেকেন্ড। ঠিক, নেক্সট ফ্রেন্ডস, এর পরে যে প্রশ্ন 142 নম্বর, সূর্য পূর্ব দিকে উঠেও পশ্চিম দিকে অস্ত যায়, কারণ কি? সূর্য পূর্ব দিকে উঠে ও পশ্চিম দিকে অস্ত যায়, তার কারণ কি? অপশান এ পৃথিবীর আকারের জন্য, সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন গতির জন্য, আর অপশান সি পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের জন্য, আর অপশান ডি হচ্ছে সূর্যর গতির জন্য। তো বলবে অ্যান্সারটা কী হবে? সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায় কেন? কারণটা কি? তো দেখো ফ্রেন্ডস, এর যে মূল কারণ সেটা হচ্ছে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরে, তার জন্য সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, 143 নম্বর প্রশ্ন, যেটা বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, থার্মোমিটার, ফেদোমিটার, আর অপশান ডি হচ্ছে ক্রোনোমিটার। তো বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, বায়ুর চাপ মাপা হয় সেটা মনে রাখবে অপশান এ ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। আর দেখো থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয়, ফেদোমিটারের সাহায্যে জলের ভিতরে
কি জলের গভীরতা মাপা যায়, জলের গভীরতা মাপা যায় ফেদোমিটার যন্ত্রের সাহায্যে। ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে কি সময় পরিমাপ করা হয় বা গ্রিনিচের সময় মাপা হয় এই ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, নেক্সট এর পরে যে প্রশ্ন, সূর্যে কোন পদার্থটি প্রচুর পরিমাণে আছে? অপশান এ হিলিয়াম, বি হচ্ছে হাইড্রোজেন, সি হচ্ছে লোহা, আর অপশান ডি হচ্ছে সিলিকন। তো বলবে অ্যান্সারটা কী হবে? সূর্যে কোন উপাদানটা প্রচুর পরিমাণে আছে? এর অ্যান্সারটা হবে অপশান বি। ঠিক আছে, অপশান বি না অপশান এ হিলিয়াম যেটা সেটা সূর্যে প্রচুর পরিমাণে আছে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, বিশ্বের কঠিনতম পদার্থটির নাম কি? প্লাটিয়াম, হিরক, কোয়ার্টজ, ঠিক আছে, তারপরে হচ্ছে সোনা। তো বলবে অ্যান্সার কী হবে? বিশ্বের কঠিনতম পদার্থটার নাম কি? তো তোমরা সবার জন্য এর অ্যান্সারটা হবে অপশান বি হিরক, যেটা সেটা হচ্ছে বিশ্বের কঠিনতম পদার্থ। ঠিক, দেখো ফ্রেন্ডস, এখানে একদম প্রশ্ন কনফিউজ আছে। দেখো তোমাদেরকে, এই যে সূর্যে কোন উপাদানটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটা হবে অপশান বি হবে। ঠিক আছে, হাইড্রোজেন যে উপাদানটা সেটা সূর্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, হাইড্রোজেনটা। নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে, যেই গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? অপশান এ অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওজোন গ্যাস কি হিলিয়াম গ্যাস? তো বলবে অ্যান্সারে কী হবে? কোন গ্যাসটা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে ওজোন স্তরে থাকে ওজোন গ্যাস, যে গ্যাসটা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। অপশান সি হবে এর সঠিক উত্তর। তো তোমরা কমেন্ট করে জানাবে তো যে ওজোন গ্যাসটা যেটা সেটা কোন স্তরে থাকে? ওজোন স্তরে থাকে। তো ওজোন স্তরটা কোন স্তরের মধ্যে থাকে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে, আয়োনোস্ফিয়ার, কোনটার মধ্যে থাকে? প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? পারদ, এলপিজি, শুষ্ক বরফ, আর অপশান হচ্ছে প্লাজমা। তো দেখো ফ্রেন্ডস, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি হচ্ছে? প্লাজমা। এটা কিন্তু মাথায় রাখবে, প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম। আর দেখো ফ্রেন্ডস, যদি প্রশ্ন করে পঞ্চম অবস্থার নাম কি, তো মনে রাখবে বোস আইনস্টাইন কনডেনসেট, বোস আইনস্টাইন বিএসি, বোস আইনস্টাইন কনডেনসেট, এটা হচ্ছে পদার্থের পঞ্চম অবস্থার নাম। কিন্তু এটা জিজ্ঞাসা করে না, ঠিক আছে, চতুর্থ অবস্থা পর্যন্ত কিন্তু জিজ্ঞাসা করে। ঠিক আছে, এটা মনে রাখবে প্লাজমা, চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস, 147 নম্বর প্রশ্ন, মানুষের লালারসে কোন উৎসেচকটি পাওয়া যায়? রেনিন, বি হচ্ছে টায়ালিন, সি হচ্ছে ট্যানিন, আর অপশান ডি হচ্ছে রেজিন। তো বলবে অ্যান্সারটা কী হবে? মানুষের লালারসে কোন উৎসেচকটা পাওয়া যায়? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশান বি টায়ালিন নামক উৎসেচকটা পাওয়া যায়, যা কী করে শ্বেতসার জাতীয় খাবারের কী করে পরিপাকে সাহায্য করে। শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাকে সাহায্য করে এই টায়ালিন উৎসেচকটা। ঠিক, নেক্সট পরে যে প্রশ্ন, একটি সুস্থ মানবদেহে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার, 3 থেকে 4 লিটার, 8 থেকে 10 লিটার, আর অপশান হচ্ছে 10 থেকে 12 লিটার। তো বলবে অ্যান্সারটি কী হবে? একটি সুস্থ মানবদেহে রক্তের পরিমাণটা অপশান এ 5 থেকে 6 লিটার। ঠিক আছে, 5 থেকে 6 লিটার থাকে রক্ত। নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 149 নাম্বার, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অপশান এ ভিটামিন B1, B2, B12, ভিটামিন এ, আর রয়েছে দেখো ভিটামিন ডি। তো বলবে অ্যান্সারে কী হবে? বেরি রোগ যেটা সেটা কোন ভিটামিনের অভাবে হয়? তো এর সঠিক উত্তরটা হবে অপশান এ ভিটামিন B1। ভিটামিন B1-এর অভাবে বেরি রোগটা হয়। আর দেখো ফ্রেন্ডস, এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক জানাবে অ্যান্সারটা কী হবে। ঠিক আছে, কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায়? প্রত্যেক জানাবে অ্যান্সারটা। ঠিক আছে, যে কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায়। ঠিক, তো ফ্রেন্ডস, আজকে আমরা 50 প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লেগেছে। ঠিক আছে, দেখো নেক্সট যেটা আর লাস্ট প্রশ্ন হচ্ছে MS ওয়ার্ড একটা সিস্টেম সফটওয়্যার, আর অপশান বি হচ্ছে দেখো অ্যাপ্লিকেশান সফটওয়্যার, সি হচ্ছে দেখো ওয়েব অ্যাপ্লিকেশান, আর অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো MS ওয়ার্ড একটা কি, বলো একটা কি? তো দেখো ফ্রেন্ডস, এটা মনে রাখবে একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। MS ওয়ার্ড হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। ঠিক, তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের এই 50টা মানে 150টা প্রশ্ন ভালো লেগেছে। ঠিক আছে, তো তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেক কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও চাই কি না সেটা কিন্তু প্রত্যেক কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে। নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যে কোনো PDF বা যে কোনো কিছু PDF যে কোনো আপডেটের জন্য অবশ্যই তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, অবশ্যই কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।